স্যার নিয়ার ক্লিপের আগেও দেখতে পারবে না, ফার ক্লিপের পরেও দেখতে পারবে না। এক্স্যাক্টলি। অলরাইট, এখন হচ্ছে এটা এতক্ষণ ছিল ক্যামেরার লেন্স সেটআপ, এখন হচ্ছে ক্যামেরার পজিশন সেটআপ। পজিশন বলতে কি, আম, এখান থেকেই দেখাই। তিনটে ইরেজারের সাইজ বড় করা হয়। নতুন একটাই খুলে নিই। ওকে। আবারও অলমোস্ট সেম এক্সাম্পল। একটা ক্যামেরা আছে, লেন্স আর সামথিং লাইক দ্যাট। এটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট। এখন ক্যামেরাটা আমি ইমাজিন করতেছি 3D এনভায়রনমেন্টের ভিতরে থাকতে হবে। অ্যাকচুয়ালি ক্যামেরাটা 3D এনভায়রনমেন্টের ভিতরেই থাকে। 3D এনভায়রনমেন্টের বাইরে কোনো ক্যামেরা রাখা যায় না। আচ্ছা, সো 3D এনভায়রনমেন্টের ভিতরেই ক্যামেরাটা রাখবো, বাট কই রাখবো? এই মাঝখানের পয়েন্টটাকে আমি 0 0 কোঅর্ডিনেট ধরতেছি। বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস, এখানে আমরা 0 0 কোঅর্ডিনেট নিয়ে কাজ করবো আর কি। 0 0 কোঅর্ডিনেট নিয়ে তো আগেও কাজ করতাম। অ্যাসাইনমেন্ট 1-এ একটা টেমপ্লেট ছিল, ওটা হচ্ছে হ্যালো ওপেন জিএল, যেটা একদম লোয়ার লেফট কর্নার থেকে 0 0 কোঅর্ডিনেট শুরু হয়েছে, তাই না? এখানে আমরা স্ক্রিনের মাঝখানটাকে 0 0 কোঅর্ডিনেট ধরবো। ওকে, তো স্ক্রিনের মাঝখান হইতেছে 0 0 কোঅর্ডিনেট। অ্যাকচুয়ালি স্ক্রিনের মাঝখানও না, 0 0 কোঅর্ডিনেট ধরবো 3D এনভায়রনমেন্টের মিডল পয়েন্টটা। তো এখানে স্ক্রিনের মাঝখানে না কেন বলা যাবে না? কজ আপনার ক্যামেরা মনে করেন স্ক্রিনের কোনায় সেট আপ করা আছে, ক্যামেরাটা এই দিকে তাকায় আছে, মানে বাইরের দিকে। তখন স্ক্রিনের মাঝখান কোনটা? দিস পয়েন্ট স্ক্রিনের মাঝখান বলতেছি। বাট না, স্ক্রিনের মাঝখান স্টিল এই পয়েন্টটা, 3D এনভায়রনমেন্টের মিডল পয়েন্টটা। এটা হচ্ছে 0 0 কোঅর্ডিনেট। ক্যামেরা যেখানে তাকায় আছে এটা ম্যাটার করে না। ক্যামেরার মাঝখান পয়েন্টটাকে কিন্তু আমরা মিডল পয়েন্ট বলতেছি না, 0 0 কোঅর্ডিনেট বলতেছি না। 0 0 কোঅর্ডিনেট পুরো 3D যে এনভায়রনমেন্টটা, এই বক্স দিয়ে ডিফাইন করা যে 3D এনভায়রনমেন্টটা, সেইটার মিডল পয়েন্টটাকে বলা হচ্ছে 0 0 কোঅর্ডিনেট। এখন ক্যামেরা তো আমি বিভিন্ন জায়গায় সেট আপ করতে পারবো চাইলে। এখানে সেট আপ করতে পারি, উপরে সেট আপ করতে পারি, নিচে সেট আপ করতে পারি। আপাতত 2D অ্যাক্সেসেই দেখাচ্ছি, বাট ট্রাই টু ইমাজিন 3D। একটু ভিতরে অথবা একটু সামনেও সেট আপ করতে পারি। সো এই ক্যামেরার পজিশনটা সেট আপ করার জন্য GLU, লুক এট ফাংশনটা ব্যবহার করা হয়। ঠিক আছে? এখানে 6টা প্যারামিটার আছে, নট কোঅর্ডিনেট, সরি, প্যারামিটার আছে 6টা। 6টা প্যারামিটারের ভিতরে প্রথম 3টা প্যারামিটার আগে দেখি। প্রথম 3টা প্যারামিটার হচ্ছে অ্যাকচুয়াল 3D এনভায়রনমেন্টে ক্যামেরার পজিশন। যেমন আমি ক্যামেরাটাকে আহ, এই জায়গায় বসাবো, এই কোঅর্ডিনেটটাকে ধরলাম -20 + 10, -20 + 10, এই কোঅর্ডিনেটে ক্যামেরা বসাবো, নাকি এই রেড দিয়ে ডিফাইন করা কোঅর্ডিনেটে ক্যামেরা বসাবো? এই কোঅর্ডিনেটটাকে ধরলাম +20 + 10। সো এই যে অ্যাকচুয়াল কোঅর্ডিনেট পয়েন্ট, কোথায় আমি ক্যামেরাটাকে বসাবো, সেটা হচ্ছে আমার প্রথম 3টা প্যারামিটার। এখানে XYZ নেওয়া হয়েছে। আচ্ছা, কোডটা এখন একটু দেখাই দেই। XYZ ইকুয়াল টু ক্যামেরা পজিশন। ক্যামেরা পজিশন একটা গ্লোবাল লিস্ট। গ্লোবাল লিস্টে 3টা ভ্যালু দেওয়া আছে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর 500, জেড অ্যাক্সিস বরাবর 500, আর এক্স অ্যাক্সিস বরাবর 0, এরকম একটা পজিশনে ক্যামেরাটা নেওয়া আছে। এই যে XYZ পজিশনে নেওয়া আছে, এই XYZ মানে ক্যামেরা পজিশনটাকে XYZ ভ্যারিয়েবল দিয়ে ডি রেফারেন্স করা হয়েছে, দেন এখানে ব্যবহার করা হয়েছে। প্রথম 3টা প্যারামিটার হচ্ছে লিটারেলি ক্যামেরার কোঅর্ডিনেট পয়েন্ট, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট এন্ড জেড কোঅর্ডিনেট পয়েন্ট। ওকে, নাও লেটস লুক এট দ্য নেক্সট 3 প্যারামিটার। এটাকে বলা হচ্ছে লুক এট টার্গেট, মানে ক্যামেরা কোন দিকে তাকায় আছে। ক্যামেরা তো আমি এখানে বসালাম, ওকে, ভালো কথা, এখানে বসাইছি, বাট ক্যামেরার লেন্সটা কোন দিকে তাকায় আছে? বাইরের দিকে, এইদিকে, বাম দিকে, নিচের দিকে, নাকি ডান দিকে? লেন্সটা কোন দিকে পয়েন্ট করা, মানে বেসিক্যালি ক্যামেরাটাকে আমরা রোটেট করবো আর কি। এই রোটেশনটা করা হয় সেকেন্ড
তিনটা প্যারামিটার দিয়ে, এই যে মাঝখানের তিনটা প্যারামিটার দিয়ে। এটাকে নিচে নিচে লেখা হয়েছে বুঝার সুবিধার্থে, বামে ডানে লিখলেও সমস্যা নাই, জাস্ট 9টা প্যারামিটার থাকলেই হলো। ওকে, তো এখন এখানে তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্ট ও তিনটা কোঅর্ডিনেট। এটা এখন কিভাবে কাজ করে? সো এখানে যদি আমি এখন 0 0 দেওয়া আছে, তার মানে আমি ক্যামেরা এক্স ওয়াই কোঅর্ডিনেটের যেখানেই বসাই না কেন, ক্যামেরা 3D এনভায়রনমেন্টের মাঝখানের দিকে এইম করা থাকবে। বেসিক্যালি এই তিনটা প্যারামিটার দিয়ে আমরা ক্যামেরাটাকে এইম করতেছি। ক্যামেরাটা 3D এনভায়রনমেন্টের যেখানেই থাকুক না কেন, ক্যামেরার লেন্সটা এইম করা থাকবে 0 0 পয়েন্টের দিকে, বিকজ এখানে 0 দিয়ে ডিফাইন করা আছে। স্যার এই জন্যই কি ক্যামেরা আমরা 0 0 তে সেট করতে পারবো না? ক্যামেরা 0 0 তে হ্যাঁ সেট করা যাবে, সমস্যা নাই। মনে করেন একেবারে এনভায়রনমেন্টের মাঝখানে ক্যামেরা সেট করলেন। ও আচ্ছা, বলতেছেন তাহলে লেন্সটা কোথায় পয়েন্ট করবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই যে ফার্স্টে স্যার আপনি একটা কথা বলছিলেন যে মাঝখানে আছে। এই জন্য মেইন রিজন না, এটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে কোনো তাহলে ইস্যু হয় কিনা। ক্যামেরাও 0 0 তে আছে, পয়েন্টও করছে 0 0 তে। মেইনলি ক্যামেরাটা একটু ডানে বামে শো করা হয় বিকজ যখন কোনো একটা অবজেক্ট ড্র করবেন, অবজেক্টটা 0 0 কোঅর্ডিনেটে ড্র করা ইজিয়ার। তাহলে আপনার কোঅর্ডিনেটের হিসাব করতে হবে না, যাচ্ছে আমি কি 500 পিক্সেলে ড্র করব, 600 পিক্সেলে ড্র করব, 512 পিক্সেলে ড্র করব, এত হিসাব করতে হয় না। 0 0 কোঅর্ডিনেট ধরে ড্র করাটা ইজিয়ার। জি এই স্যার, জন্য বুঝতে পারছি। এখন যদি আমি 0 0 কোঅর্ডিনেট একটা অবজেক্ট ড্র করি, ক্যামেরাটাও যদি আমার মাঝখানে থাকে, ক্যামেরা তো অবজেক্টকে দেখতে পারবে না। অবজেক্টকে দেখতে চাইলে আমার ক্যামেরাটা একটু সাইডে সরাইতে হবে না? এই জন্য ক্যামেরাটাকে সাইডে সরানো হয়। স্যার ওকে স্যার। ক্যামেরাটা আর এখন একটু কোন পজিশনে আছে? হ্যাঁ, এটা দেখাচ্ছি, আবার নতুন করে দেখাচ্ছি। একটা বিশাল 3D এনভায়রনমেন্ট নিলাম। সো আপাতত এক্স ওয়াই জি পজিশনে ক্যামেরা আছে, তার মানে জেড অ্যাক্সিস বরাবর, সরি ওয়াই অ্যাক্সিস বরাবর 500, মানে হ্যাঁ ওয়াই অ্যাক্সিস বরাবর 500, 500 ঘর আগায়ে, আর জেড অ্যাক্সিস বরাবর 500। সো 500 ঘর উপরে। এটা অ্যাকচুয়ালি কোডটা রান করে ভ্যালুগুলো চেঞ্জ করে আপনাদের দেখাবো, তো সমস্যা নাই, তখন আরো ক্লিয়ার হবে। জাস্ট আগে থিওরি পার্টটা একটু শেষ করে নেই। ওকে, সো এই তিনটা কোঅর্ডিনেট দিয়ে ডিটারমাইন করে যে ক্যামেরাটা কোন দিকে তাকায় থাকবে। এক্স ওয়াই জি প্লেনে এক্স ওয়াই জেড তিনটা কোঅর্ডিনেট, কোন দিকে ক্যামেরাটা তাকায় থাকবে। সো আমি যদি চাই যে ক্যামেরাটা এই দিকে না তাকায় নিচের দিকে তাকাবে, তো নিচের দিকে তাকালে এই কোঅর্ডিনেটের ভ্যালুটা দিতে হবে। তখন বেসিক্যালি ক্যামেরাটাকে আমরা রোটেট করতে পারতেছি, মুভ করতে পারতেছি এই তিনটা প্যারামিটারের থ্রুতে। বাক্স আজকে একটু ডাউন আছে, বাক্স থাকলে কয়েকটা ইমেজ দেখাতে পারতাম। আচ্ছা, আসছে। ওকে, এই যে এখানে যে দুইটা কি বলে স্কোয়ার ড্র করা আছে না, এটা হচ্ছে ওই যে নিয়ার প্লেন আর ফার ক্লিপিং প্লেন। নিয়ার ক্লিপ আর ফার ক্লিপ 3D এনভায়রনমেন্টে একটা ছবি দেখানো আছে আর কি, এখান থেকে বুঝানো একটু ইজিয়ার। বাক্স একটু ঝামেলা করতেছিল। আচ্ছা, যাই হোক, বাট নিয়ার ক্লিপ আর ফার ক্লিপ তো দেখানো হয়ে গেছে। এখন হচ্ছে আপ ভেক্টর। যদি আমি এখানে 1 দেই, তাহলে এক্স কোঅর্ডিনেটকে ধরা হবে আপ ভেক্টর। যদি আমি মাঝখানটায় 1 দেই, তাহলে ওয়াই কোঅর্ডিনেটকে ধরা হবে আপ ভেক্টর। যদি আমি লাস্টেরটাতে 1 দেই, তাহলে জেড কোঅর্ডিনেটকে ধরা হবে আপ ভেক্টর। আচ্ছা, এখন তো মুখে বললাম যে 1 দিলে ওটাকে আপ ভেক্টর ধরা হয়, বাট আপ ভেক্টর জিনিসটা কি? আপ ভেক্টর জিনিসটা হচ্ছে ক্যামেরা মানে উপরে কোনটাকে ধরবে। মানে আমরা যেমন নর্মালি কি বলি, গ্র্যাভিটি আমাদের নিচে পুল করতেছে, সো গ্র্যাভিটির অপোজিট সাইডটাই হইতেছে আপ, তাই না? 3D এনভায়রনমেন্টে তো গ্র্যাভিটি বলে আর কিছু নাই। হ্যাঁ, আপনি কোড করতে পারেন, গ্র্যাভিটি কোড করে দিতে পারেন, বাট দেন এগেইন এটা তো অ্যাকচুয়াল গ্র্যাভিটি না, জাস্ট এ কোড। আপনি লিটারালি এখানে ডিটারমাইন করতে পারবেন যে ক্যামেরা উপরে বলতে অথবা সিলিং বলতে, ছাদ বলতে কোনটাকে ধরবে। সো এখানে জেড অ্যাক্সিস কে ধরা হবে ছাদ, মানে সিলিং। যদি আমি এখানে 1 দেই, তাহলে এক্স অ্যাক্সিস কে ধরা হবে ছাদ। বেসিক্যালি ক্যামেরাটাকে রোটেট করা যাচ্ছে। এখানে রোটেশনটা কিভাবে বুঝাই,
অনলাইন ক্লাসে এটা একটা সমস্যা। এসব জিনিস কোনো একটা রিয়েল লাইফ অবজেক্ট দিয়ে আপনাদের বোঝাতে পারলে ভালো হতো। আচ্ছা হ্যাঁ, এখানে রোটেট বলতে ক্যামেরা ডানে বামে পয়েন্ট করার কথা বলতেছি না। ক্যামেরা সেম দিকেই পয়েন্ট থাকবে, বাট মোবাইলের কথা চিন্তা করেন। মোবাইলটা আমরা সেম দিকে পয়েন্ট করেই মনে করেন 90 ডিগ্রি ব্যাকা করে ছবি তুলতে পারেন না চাইলে, অথবা অনেকে লিটারেলি মোবাইল উল্টা করে ছবি তুলে যাতে নিচ থেকে ছবি তোলা যায়। ওই টাইপের রোটেশনের কথা বলতেছি, যে 90 ডিগ্রি 45 ডিগ্রি মানে কতটুকু বাঁকা আসবে স্ক্রিনে, ওই রোটেশনটা আপনি কন্ট্রোল করতে পারবেন এই 3টা অ্যাক্সেসের থ্রুতে। একটু এক্সপেরিমেন্ট করে দেখাবো, তখন আরো ক্লিয়ার হবে যে আপ ভেক্টর মানে সিলিং কোনটাকে ধরতেছি। আচ্ছা এখন একটু এক্সপেরিমেন্ট করে দেখাই। বাট এক্সপেরিমেন্ট করার আগে এটা আপনাদেরও করতে হবে অ্যাসাইনমেন্টে, এখনো অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। আপনাদের বাটন প্রেস করে ক্যামেরার পজিশন চেঞ্জ করতে হবে। কিভাবে করা যায়? ওয়েল, গ্লোবাল ভ্যারিয়েবল ব্যবহার করে। সো এফওভি এর জন্য একটা গ্লোবাল ভ্যারিয়েবল ক্রিয়েট করা ছিল, FOVY। কোড করা আছে যে রাইট অ্যারো ক্লিক করলে, সরি এফওভি এর জন্য না, এই যে XYZ পজিশনের জন্য, এই যে ক্যামেরা পজ যে, এইটার জন্য কোড অলরেডি করা আছে। রাইট অ্যারো ক্লিক করলে ওয়াই অ্যাক্সিস মানে ওয়াই অ্যাক্সিসের ডানে যাওয়া হবে, লেফট অ্যারো ক্লিক করলে ওয়াই অ্যাক্সিসের বামে যাওয়া হবে। একটু ডেমো দেখাই। নাও যদি আমি এখন রাইট অ্যারো প্রেস করি, এই যে ওয়াই অ্যাক্সিসের ডানে যাওয়া হচ্ছে, লেফট অ্যারো ক্লিক করলে ওয়াই অ্যাক্সিসের বামে যাওয়া হচ্ছে। তো এখন আপনি বলতে পারেন আমি তো উল্টা দেখাইলাম, টেকনিক্যালি তো আমার ক্যামেরা ডান দিকে যেতেছে। ক্যামেরাটা এমন ভাবে সেট আপ করা যেটা হচ্ছে বাম দিকে হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, ডান দিকে হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, নিচের দিকে হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, উপরের দিকে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। মানে আমরা এখন স্যার বলতে মানে পারেন ডিফল্ট হ্যাঁ স্যার বলেন। মানে 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 ডিফল্ট আমরা স্ক্রিনে আগে থেকেই স্যার উল্টাটা দিয়ে রাখছি যেন আমাদের পার্সপেক্টিভ থেকে আমরা ডান বাম করতে পারি, এটাই তো স্যার। হ্যাঁ, আপনি যদি চান তাহলে যেমন এখন একটু 3D ইমাজিন করার চেষ্টা করেন, যে যে স্ক্রিনটা দেখতে পারতেছেন একটা ক্যামেরার থ্রুতে দেখতে পারতেছেন। ক্যামেরাটা যদি আপনি ফ্লোরের ওই সাইডে নেন তাহলে কোঅর্ডিনেটটা সোজা হয়ে গেল না? হ্যাঁ এখন ক্যামেরাটা ওই সাইডে কিভাবে নিতে পারবেন এটা আপনারা ফিগার আউট করবেন। এটা কিন্তু লিটারালি ওই যে XYZ কোঅর্ডিনেটটা আছে না, এটা চেঞ্জ করেই কিন্তু ক্যামেরাটা ওই পাশে নেওয়া সম্ভব। স্যার ওই যে ধরেন কি বলে সামনের কিটা দিয়ে হচ্ছে এক্স কোঅর্ডিনেটটারে বাড়াইলে তো সামনে যাবে, তাই না? হ্যাঁ, এক্সপেরিমেন্ট করে দেখবেন, সমস্যা নাই। ক্যামেরা স্যার অনেকগুলো আমি মুভ করা যায়। ওই যে ওই রিজনটা আর কি বুঝিনি যে কেন আর কি মানে এক্স কোঅর্ডিনেট মাইনাস মানে লেফট দিলে কেন হচ্ছে ওইদিকে যাচ্ছে, রাইট দিলে কেন হচ্ছে ওইদিকে যাচ্ছে, মানে এটা কি এই কনস্ট্রেন্টটা কেন আর কি? কনস্ট্রেন্ট না, আপনারা অ্যাকচুয়াল অ্যাসাইনমেন্ট করার সময় ক্যামেরাটা ওই পাশে নিয়ে নিতেও পারেন। টেমপ্লেটটা জাস্ট এভাবে ক্রিয়েট করা। টেমপ্লেটটাতে ক্যামেরাটা এমন একটা পজিশনে সেট করা যে বাম দিকে হচ্ছে পজিটিভ এক্স আর নিচের দিকে পজিটিভ ওয়াই। আচ্ছা স্যার, তাহলে মানে আমরা যখন লেফটটা ক্লিক করছি তখন হচ্ছে যে আপনি বললেন না যে ওয়াই অ্যাক্সিস এর দিকে হ্যাঁ, এখন আমি লেফট অ্যারো ক্লিক করতেছি কিন্তু দেখেন যে ক্যামেরা ডান দিকে যাচ্ছে, বিকজ ডান কোঅর্ডিনেট দিকে তো ওইভাবে স্যার, সেট করা। ডান দিকে তো বললেন নেগেটিভ এক্স, তাই না? হ্যাঁ, ডান দিকে নেগেটিভ এক্স। আচ্ছা স্যার, আর যে আপনি তখন স্যার বললেন যে ওয়াই এর রেসপেক্টে যাচ্ছে, তখন এই জন্য আমি আর কি কনফিউজ হয়ে গেছি। আমি বললাম যে তাহলে এখানে ক্যামেরা পজিশনের কিছু আছে, এটা একটু এক্সপেরিমেন্ট করে ঠিক করে নেবেন। আচ্ছা আচ্ছা, তখন আমি ওয়াইয়ের এক্স রেসপেক্টে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, মাই ব্যাড মাই ব্যাড। আচ্ছা, তাও আমি নিজেও একটু দেখি। ক্যামেরাটা মনে হয় আমিও মনে হয় এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস একটু ভুল বলে ফেলছি। এটা এক্সপেরিমেন্ট করে দেখে নেবেন, এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। মেবি এই অ্যাক্সিস বরাবর মানে উপরে নিচে ওরা এক্স দিয়ে রাখছে, এটাও হতে পারে। হোয়াট এভার, যখন লাগবে এক্সপেরিমেন্ট করে দেখবেন, কারণ ক্যামেরার পজিশন ভুলে যাওয়াটা খুবই কমন, এটা মনে রাখা পসিবল না। এক্সপেরিমেন্ট করে একটা অবজেক্ট প্লেস করলেই বোঝা যায় যে আচ্ছা এক্স কোনটা ওয়াই কোনটা। যখন আপনাদের অবজেক্ট প্লেস করা দেখাবো তখন নিজেরও তখনই বুঝতে পারবেন যে
এক্স অ্যাক্সিস কোনটা ধরা হচ্ছে, ওয়াই অ্যাক্সিস কোনটা ধরা হচ্ছে, হোয়াট এভার, এটা অ্যাকচুয়ালি এত ম্যাটারও করে না, এক্সপেরিমেন্ট করে বের করা যায় এটা কোডটা রান দিয়ে। ওকে, সো এখন একটু ক্যামেরা পজিশন গুলো চেঞ্জ করে দেখাই। এখানে একটা এফ ও ভি ওয়াই নামে একটা গ্লোবাল ভ্যারিয়েবল ব্যবহার করতেছি। কি গ্লোবাল লেখা আছে? না, এখানে গ্লোবালটা লিখে দেই, এখানে ওরা গ্লোবালটা ব্যবহার করতেছে না কিনা নট শিওর। এখানে ওরা গ্লোবালটা ব্যবহার করতেছিল না, জাস্ট লিখে দিলাম। আর এখানে একটা কিবোর্ড ইনপুট লিখে দেই যে এই কমেন্ট গুলো আপনাদের অ্যাসাইনমেন্টে হেল্প করার জন্য। সো আপনারা তো অবভিয়াসলি বাক্স থেকে ফ্রেশ একটা কপি ডাউনলোড করবেন cd.py এর, ওইখান থেকে এই কমেন্টে কিছু হেল্প নিতে পারবেন আর কি। So আমি এই কমেন্ট গুলাতেই ডিফারেন্ট কমান্ড দিয়ে কাজ করে ফেলি। সো একটা জিনিস জাস্ট আপনাদের দেখাই, এখানে আমি চাইতেছি আমার এফওভি চেঞ্জ করব কি প্রেস করে। আই দিলে এফওভি বাড়বে, কে দিলে এফওভি কমবে, জাস্ট র্যান্ডম দুইটা কি নিতেছি, যেটা পিছনে কোনো লজিকও না। গ্লোবাল এফওভি ওয়াইটা নিব, যদি এখানে ডাব্লিউ না আই দিই তাহলে এফওভি বাড়বে। আর যদি আই এর বদলে এল দেই, কে দেই সরি, তাহলে এফওভি কমবে। ওকে, দিয়ে দেখি, এখানে প্লাস ইকুয়াল টু -1, দেখি রান দিয়ে দেখি কি হয়। এই ফিল্ড অফ ভিউ, এফওভি বাড়া মানে ওয়াইড স্ক্রিন, মানে আরো বেশি জিনিস দেখা যাবে, মানে অবজেক্টটাকে আরো ছোট দেখা যাবে, কারণ আপনি দূর থেকে দেখতে পারতেছি। এটা কিন্তু ক্যামেরা সরাইতেছি না, এখানে একটা ক্যাভিয়াট আছে, ক্যামেরা কিন্তু মুভ করতেছি না, ক্যামেরার ফিল্ড অফ ভিউ চেঞ্জ করতেছি, এটা কিন্তু লেন্স। বললাম কিন্তু দুইটা ফাংশন। ফাংশনটা নিচে হয়ে গেল, আচ্ছা টার্মিনালটা ছোট করে রাখেন, বারবার ঝামেলা করতেছি। পার্সপেক্টিভ ফাংশনটা হচ্ছে লেন্সের সেটআপ, জিএলইউ লুকেটটাকে ইমাজিন করতে পারেন ক্যামেরার পজিশন সেটআপ। ওকে, যাই হোক, এগুলো চেঞ্জ করতে হবে না কারণ এগুলো আপাতত রেলেভেন্ট না। ক্যামেরার পজিশন তো একটা কোড দেওয়াই আছে আপনাদের টেমপ্লেটে, লেফট এরো রাইট এরো। আচ্ছা, এখন এখানে আপ ভেক্টরটা চেঞ্জ করে দেখাই। এখন আমি ওয়াই কে আপ ভেক্টর ধরি, দেখি কি হয়। লিটারালি এখন পজিটিভ ওয়াই কে সিলিং ধরতেছে, ওয়াইটাও একটু ফ্লিপ করে দেওয়া। এই জন্যই বললাম এখানে ক্যামেরাটা ঝামেলা লেগে যায়, মাঝে মাঝে আবার নিজেরও ঝামেলা লেগে যায়, এক্সপেরিমেন্ট করে বের করে ফেলবেন। এখন অ্যারো দিলে ডিফারেন্ট দিকে মুভ করতেছে, দেখতেছেন তো অ্যারো, অ্যারো কি প্রেস করলে। সো এখানে যদি আমি -1 দেই, -1 মানে যেমন +1 মানে জি অ্যাক্সিসটাকে আমি সিলিং ধরতেছি, আর -1 মানে জি অ্যাক্সিসের নিচের দিকটাকে আমি সিলিং ধরতেছি। সিলিং বলতে আর কি নর্মালি আমরা বাসা বাড়িতে যে ফ্লোর আর সিলিং ওইটাই মিন করতেছি আর কি, মানে উপরে কোনটাকে ধরা হচ্ছে, আপ পজিশন কোনটাকে ধরা হচ্ছে, এই জন্য টার্মটা ইউজ করা হয়েছে আপ ভেক্টর। ওয়াই এর ক্ষেত্রে সেমি থাকতেছে, ওয়াই আর জেড এর ক্ষেত্রে, বাট রোটেশনটা একটু ডিফারেন্ট হইতেছে, দেখছেন? এই জন্য আপ ভেক্টরটা ম্যাটার করে। ইউজুয়ালি জিটাকে আপ ভেক্টর দেওয়া হয়, না হলে এখানে হিসাব স্যার আরো এটা কি কমপ্লিকেটেড হয়ে ওয়াই এর যাবে। মাইনাস করছি, মানে ওয়াই এর নেগেটিভটাকে হচ্ছে ধরছি না? এখানে পজিটিভ আসলে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস কে আমরা সিলিং ধরছি, মানে আপ ধরছি আর কি। এখানে এক্স অ্যাক্সিস কে আপ ধরে দেখি, মানে সিলিং ধরে দেখি। ক্যামেরাটাকে রোটেট করতেছি, বেসিক্যালি লেন্সটাকে রোটেট করতেছি, তখন আবার যে রোটেশন টোটেশন সবই একটু হিসাব করাই কষ্ট হয়ে যায়। ইউজুয়ালি সবাই পজিটিভ জি অ্যাক্সিস কেই সেলিং ধরে, এটাই কনভেনশন, কোনো নিশ কেস বাদে আর কি। যদি কোনো নিশ কেস না থাকে দেন চান্সেস আর আপ ভেক্টরের জন্য এটা ইউজ করতেছেন। ওকে, এখন লুক অ্যাট টার্গেট। লুক অ্যাট টার্গেট হচ্ছে বললামই যে ক্যামেরাটা কোন দিকে পয়েন্ট করতেছে এটা চেঞ্জ করা যায়। এখন এখানে একটা ছোট জিনিস দেখাই, এখানে যখন আমরা রোটেট করতেছি ক্যামেরাটাকে এক পজিশন থেকে আরেক পজিশনে নিচ্ছি, বাট ক্যামেরা কিন্তু অলওয়েজ ওই যে রেড স্কোয়ারটার দিকে তাকায় আছে।
কারণ কি, রেড স্কোয়ারটা হইতেছে আমার 0 0 পজিশনে আছে, 0 0 কোঅর্ডিনেট আছে, কোঅর্ডিনেটে আছে রেড স্কোয়ারটা, মানে রেড স্কোয়ারটা ড্রই করা হয়েছে 0 0 কোঅর্ডিনেটে। এই জন্য দেখেন ক্যামেরাটা অলওয়েজ আমি যতই রোটেট করি না কেন রেড স্কোয়ারের দিকে তাকায় আছে। ক্যামেরা তার পজিশন চেঞ্জ করতেছে এই 3D এনভায়রনমেন্টে, বাট ক্যামেরা তাকায় আছে রেড স্কোয়ারের দিকে। এখন ক্যামেরা কোন দিকে তাকাইতেছে এটা আমি চেঞ্জ করতে চাই। এটার জন্য x2 আর y2 দুটো ভ্যারিয়েবল নেই, গ্লোবাল ভ্যারিয়েবল। জেড নিয়ে আপাতত না দেখি, মানে আপনার অ্যাসাইনমেন্ট করার সময় জেড নিয়েও কাজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আপাতত জাস্ট ডেমো দেখানোর জন্য জেড নিয়ে না দেখালাম। x2 আর y2 একটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিফাইন করতে হবে তাহলে, x2, y2 ইকুয়াল টু 0। এখন কিবোর্ড প্রেসে চেঞ্জ করতে হবে, 0, 0 দিয়ে রাখি, নাহলে এখানে আবার কিভাবে ট্রিট করবে পাইথন শিওর না। ওকে, এখন কিবোর্ড প্রেসে আমি চেঞ্জ করব, কিবোর্ডে প্রেসে দিয়ে রাখলাম ARS, ARS দিয়ে আমি চেঞ্জ করব। বাই দ্য ওয়ে, যে এখানে এই যে এক্স অ্যাক্সিস বরাবরই চেঞ্জ করতেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর না। আমি কোডটা মনে করছিলাম ওয়াই অ্যাক্সিস বরাবর, হ্যাঁ, সো আমি ওখানে ভুল বলছিলাম। ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাকচুয়ালি আমি চেঞ্জ করতেছিলাম না ক্যামেরাটা, এক্স অ্যাক্সিস বরাবরই আমি চেঞ্জ করতেছিলাম। সো এই যে এখানে লেফট আর রাইট অ্যারো ক্লিক করলে এক্স অ্যাক্সিস এর পজিশনটা চেঞ্জ হইতেছে। স্যার এই জন্য কিছু হচ্ছে কোড যখন দেওয়া আছে। আমরা অ্যাক্সিসটা যখন সেট করি তখন হচ্ছে যে মানে ওই রেসপেক্টে আগায়, তাই না? যে ওই এখানে এক্স অ্যাক্সিস যেটা আছে সেটা মানে শিফট হয়, আর ওইখানে এক্স অ্যাক্সিস যেটা নেগেটিভ যেটা আছে ওটা শিফট হয়, এই জন্যই এটা, এক্স্যাক্টলি। তাই না? সো একটু কোডটা দেখেন, রাইট অ্যারো ক্লিক করলে আমরা এক্স অ্যাক্সিস +1 করতেছি, বাট +1 তো Um, বামের দিকে, এই জন্য রাইট অ্যারো ক্লিক করলে বামের দিকে ক্যামেরা যাইতেছে। হ্যাঁ বলেন নাবিল। এক্সকিউজ মি স্যার। স্যার এখন যেহেতু স্যার আজান দিচ্ছে, এখন কি নামাজ ব্রেক দেওয়া যাবে 5-10 মিনিটের স্যার? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অফকোর্স আপনাদের নেমাজ ব্রেক দেওয়া দরকার, তাহলে 54-এ আবার শুরু করব, 10 মিনিট ব্রেক। থ্যাংক ইউ স্যার।
স্যার কয় মিনিট দেওয়া হয়েছে বিরতি স্যার? 10 থেকে 15 মিনিট। সো 54-এ তো 7টায় স্টার্ট করবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, তাহলে ভালো হলো স্যার।
এক্সকিউজ মি স্যার, নামাজ ব্রেক শেষ হয়েছে না স্যার? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আপনাদের জাস্ট এমনি একটু এক্সট্রা টাইম দিতেছিলাম, যদি কারোর একটু লাগে আর কি। ওকে ওকে স্যার। আচ্ছা, তাহলে শুরু করে দিই। Okay, let me share my screen again. আচ্ছা, কোথায় ছিলাম? ও হ্যাঁ, আরেকবার রিস্টেট করি। নর্মালি যখন এখানে অ্যারো কিটা প্রেস করতেছি, স্ক্রিনের মিডল হইতেছে 0,0 পয়েন্টটা। আমার ক্যামেরা 3D এনভায়রনমেন্টে মুভ করতেছে, বাট 0,0 পয়েন্টে কিন্তু অলওয়েজ তাকায় আছে। এখন এটাও আমি চেঞ্জ করতে চাই কিবোর্ড ইনপুট দিয়ে। এটাও করা সম্ভব। এটার জন্য x1 আর x2 মনে হয় দুইটা গ্লোবাল ভ্যারিয়েবল নিছিলাম, রাইট? এখন এই দুইটা গ্লোবাল ভ্যারিয়েবল ইউজ করে কিবোর্ড ইনপুট দিয়ে চেঞ্জ করি। ওকে, সো এ দিয়ে হচ্ছে কমাবো, x2 আর y2, সরি, x1 আর x2। আচ্ছা, যে কোনো এক কোঅর্ডিনেটেই আপাতত মুভ করে দেখাই। WS AD দিয়ে। জাস্ট উইথিন 1 মিনিট। ওকে, নর্মাল ভিডিও গেমের মতো WS AD দিয়ে কন্ট্রোল করি। তাহলে এখানে এক্স ও বাড়ানো যাবে, কমানো যাবে, ওয়াই ও বাড়ানো যাবে, কমানো যাবে। এক্স বাড়াবো হচ্ছে উইথ দ্য কি ডি, আর এক্স কমাবো হচ্ছে এ ডি। সিমিলারলি এক্স হবে টেমপ্লেটে, আচ্ছা ডাব্লিউ দিয়ে হচ্ছে ওয়াই বাড়াবো আর এস দিয়ে ওয়াই কমাবো। আর গ্লোবালটা জাস্ট লিখে দেই শো স্ক্রিনে। শো স্ক্রিনের নিচে সেট আপ ক্যামেরা, আই মিন। আচ্ছা, এখানে লেখা আছে, তো দেখি রান দিয়ে, যদি কোনো মিস্টেক না হয় এটা কাজ করবে। দুই হয়ে গেছে, ড্যাম। কোথাও একটা ইরর হয়েছে, কোডের মাঝখানে ব্রেকটা দিছি তো, কোডের কোথায় ছিলাম আমার খেয়ালও নাই। লোকাল ভ্যারিয়েবল ওয়াই টু এক্সাম্পল অ্যাসোসিয়েটেড ভ্যারিয়েবল। আচ্ছা, গ্লোবাল ডিফাইন করি নাই কিবোর্ড লিসনারের ভিতরে, এখানে। জাস্ট গিভ মি এ মিনিট। ও, এখানে তো না, ডিফাইন করতে হবে এইখানে। এই যে এখন ক্যামেরা কিন্তু স্ক্রিনের মাঝখানে আর স্কোয়ারটা থাকতেছে না, ক্যামেরা মুভ করতেছে না, জাস্ট ডিফারেন্ট দিকে তাকাইতেছি। স্ক্রিনের মাঝখানটা আনুমানিক এই পয়েন্টে, এখন কিন্তু আমার মিডল পয়েন্টটা মানে আমার স্কোয়ারটা চলে আসছে আরেক জায়গায়। যদি এস ক্লিক করি তাহলে ক্যামেরা উপরের দিকে তাকাইতেছে।
উল্টা দিকে সেট আপ করা, তো তাই জন্য এখন যেমন আমি ডাব্লিউ ক্লিক করে নিচের দিকে তাকাচ্ছে, যেখানে উপরের দিকে তাকানোর কথা ছিল, বিকজ সব উল্টা দিকে সেট করা, কোঅর্ডিনেট গুলো উল্টা দিকে সেট করা। যেমন এক্স হচ্ছে পজিটিভ, এক্স হচ্ছে বাম দিকে, পজিটিভ ওয়াই হচ্ছে নিচের দিকে, যেটাই হোক না কেন। এই যে এখন কিবোর্ড দিয়ে বেসিক্যালি মুভ করা যাইতেছে, আর আমার স্কোয়ারটা মিডল পয়েন্টে থাকতেছে অলওয়েজ, কারণ এখন আমি আমার ক্যামেরা কোন কোঅর্ডিনেটে তাকাইতেছে এটাই চেঞ্জ করতেছে। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? স্যার এটা দিয়ে হচ্ছে যে মানে পয়েন্ট অফ মানে সেন্টার পয়েন্টটা হচ্ছে যে ফোকাস পয়েন্টটা আমরা চেঞ্জ করছি না, এ দিয়ে আর এস হ্যাঁ, দিয়ে। বেসিক্যালি ক্যামেরা কোন কোঅর্ডিনেট পয়েন্টের দিকে তাকায় আছে। সো নর্মালি আমি আরেকবার দেখাই আপনাকে রান দিয়ে। যখন আমি অ্যারো কি প্রেস করতেছি, এখন অ্যারো কি প্রেস করতেছি, ক্যামেরা তার পজিশন চেঞ্জ করতেছে 3D এনভায়রনমেন্টে। ক্যামেরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে, বাট ক্যামেরা কিন্তু অলওয়েজ এই রেড স্কোয়ারের দিকে তাকায় আছে। রেড স্কোয়ারটা কিন্তু আমার ডিসপ্লের অলওয়েজ মাঝখানে, যতই ক্যামেরা আমি মুভ করি না কেন। এই জিনিসটা খেয়াল করছেন? জি স্যার, মানে কারণ ওই যে পরে আর এ দিয়ে এস দিয়ে আমরা হচ্ছে এ আর ডি দিয়ে হচ্ছে আমরা চেঞ্জ করতেছি ওগুলা। হ্যাঁ, যে ক্যামেরা এখন কোন কোঅর্ডিনেটের দিকে তাকাবে, সো এই যে এখন ক্যামেরা কোন কোঅর্ডিনেটের দিকে তাকাবে এটা চেঞ্জ করতেছি। রেড স্কোয়ারটা কিন্তু আর মাঝখানে নাই। বেসিক্যালি ক্যামেরাটা আমরা উপরে নিচে ডানে বামে এরকম মুভ না, অ্যাঙ্গেল করতেছি। কারেক্ট টার্মটা হইতেছে অ্যাঙ্গেল করতেছি। এটা আপনাদের ইন পার্সন দেখাতে পারলে অ্যাকচুয়ালি বেস্ট হইতো। কোনো একটা যদি লিটারালি একটা মার্কার দিয়ে আপনাকে 3D অবজেক্ট দেখাইতে হবে, এটা বুঝাইতে অনেক ইজিয়ার হইতো। বাট ওই যে আপনাদের মিট ছিল শনিবার, ওটার জন্য শুক্রবারে অনলাইনে নেওয়া। অলরাইট, আচ্ছা, ক্যামেরা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এখন 3D অবজেক্ট ড্রয়ের দিকে যাবো তাহলে। ওকে, তাহলে আই গেস কারো কনফিউশন নাই, কেউ কি রেজ হ্যান্ড করছেন? নো, তাহলে 3D অবজেক্ট ড্র করার দিকে যাবো। ওকে, ফার্স্ট অফ অল শো স্ক্রিনটা আবার দেখি। এখানে জাস্ট একটা পয়েন্ট ড্র করছে 20 সাইজে, এমনি দেখানোর জন্য, আর কিছু না। কোঅর্ডিনেট গুলো শিওর করার জন্য। এই যে একদম নিচে ডানে যে একটা কি বলবো পিক্সেল আছে, এটাই ড্র করে দেখাইছে আর কি। এটা ড্র করে দেখাইছে জাস্ট কোঅর্ডিনেট সিস্টেমটা একটু আইডিয়া দেওয়ার জন্য। যাই হোক, এই যে মাইনাস গ্রিড লেন্থ হচ্ছে এই গ্রিডটা যে ড্র করা হয়েছে না, ফ্লোরটা, এই ফ্লোরটা একটা গ্লোবাল ভ্যারিয়েবল দিয়ে ড্র করা হয়েছে। গ্রিড লেন্থ 600 নেওয়া হয়েছে। এক্স কোঅর্ডিনেট নেওয়া হয়েছে মাইনাস, এই জন্য ডান দিকে গেছে। ওয়াই কোঅর্ডিনেট নেওয়া হয়েছে প্লাস, এই জন্য নিচের দিকে গেছে, উপরের দিকে না গিয়ে, কারণ উল্টা করা। আপনারা চাইলে ক্যামেরাটা ওই পাশে নিয়েও অ্যাসাইনমেন্ট করতে পারেন, ফুল ফ্রিডম আছে। ওকে, এখন জিএল কোয়াড। জিএল কোয়াডস হচ্ছে ফ্লোরটা যে ড্র করা হয়েছে না, কোয়াড অ্যাকচুয়ালি 2D অবজেক্ট ড্র করে। 2D অবজেক্ট, নট 3D। সো ফ্লোরটা তো একটা 2D অবজেক্টই এখানে। ফ্লোরটা আমি মানে ঘুরে ঘুরেও যদি দেখি, চেক করি, এটা তো 2D একটা এন্টিটি, 3D না। যেমন কিউব গুলা 3D, এটা রোটেট করলে বোঝা যায় যে কিউব গুলা 3D, বাট ফ্লোরটা তো আমার 3D না। সো ফ্লোরটা ড্র করা হয়েছে 2D একটা অবজেক্ট, মানে 2D অবজেক্ট ড্র করার কোড দিয়ে। এই যে এই জন্য জিএল কোয়াড ইউজ করা হয়েছে। ফ্লোরের আমার 4টা পার্ট আছে, 4টা স্কোয়ার ড্র করা হয়েছে বেসিক্যালি। এই যে 4টা স্কোয়ার ড্র করার জন্য 4বার কোয়াডের কোড দেওয়া। আরেকবার দেখাই জাস্ট আপনাদের ক্লিয়ার করার জন্য। এই যে 4টা স্কোয়ার আছে, কোয়াড দিয়ে 4টা স্কোয়ার ড্র করছে। এক একটা স্কোয়ারের লেন্থ হইতেছে 600 পিক্সেল, যে গ্রিড লেন্থ দিয়ে ড্র করা। একটু ইম্পর্টেন্ট, কারণ আপনাদের কোঅর্ডিনেট হিসাব করার সময় নাকি 600 পিক্সেল হচ্ছে এক একটা স্কোয়ার। অলরাইট, ড্র টেক্সট বিল্ট ইন ফাংশন না, এখানে একটা ফাংশন ক্রিয়েট করা আছে। এইটা আপাতত এত ডিটেলসে গেলাম না, যেহেতু এটা আপনাদের জন্য পড়াই আছে, এটা নিয়ে আপনাদের বেশি একটা কাজ করতেও হবে না। চাইলে এটা সেলফ স্টাডি নিজেরা দেখে নিতে পারেন। এখানে একটা ফাংশন ক্রিয়েট করা আছে, আপনারা জাস্ট ভ্যালু গুলা পাস করবেন, একটা টেক্সট লিখে দিবে। টেক্সট লিখে দিবে বলতে আরেকবার দেখাচ্ছি।
রান দিলে এই যে আপার লেফট কর্নারে যে টেক্সট গুলো আছে, টেক্সট গুলো শো করে আর কি। প্যারামিটার হচ্ছে এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট। সো এটা মনে হয় স্ক্রিনের নিচে বামে থেকে ক্যালকুলেট করা হচ্ছে, মানে লোয়ার লেফট কর্নার অফ দ্য স্ক্রিনকে এখানে 0 0 ধরা হচ্ছে মোস্ট ডেফিনেটলি। আর এখন বলতে পারেন লোয়ার লেফট কর্নারকে 0 0 ধরা হচ্ছে, এটা বললাম কেন? টেক্সটের জন্য। এই যে টেক্সটটা ড্র করার সময় অর্থগোনাল প্রজেকশন ইউজ করা হয়েছে। যাই হোক, এটা এত ভাবতে হবে না, এটা এক্সপেরিমেন্ট করেই বের করা যায়। যে আপনি একটা কোঅর্ডিনেট ভ্যালু দিলেন, টেক্সটটা ভুল জায়গায় শো হইতেছে, এক্সপেরিমেন্ট করে বের করে নিলেন যে কোন ভ্যালু দিলে ঠিক ঠিক জায়গায় টেক্সটটা শো হবে। ওকে, তারপর এখানে এই যে এফ দিয়ে একটা স্ট্রিং দিলেই হলো। তো এখানে আপনি একটা ভ্যারিয়েবলও দিতে পারবেন, এমন না যে খালি একটা স্ট্রিং হইতে হবে, একটা ভ্যারিয়েবলও দিতে পারবেন। সেই ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুটা ওটা প্রিন্ট করে দেবে। লাস্টের ফাংশনটা ড্র শেপটা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। এখানেই হইতেছে 3D শেপ গুলো ড্র করা হয়েছে এই ফাংশনে, যেমন ড্র শেপে গিয়ে কাজ করে। অবভিয়াসলি আপনারা চাইলে নিজেদের ফাংশন লিখতে পারেন, এখানে যে ড্র শেপের ভিতরে কাজ করতে হবে এমন কোনো কথা নেই। ওকে, সবার আগে দুইটা জিনিস, আগে যখন 2D অবজেক্ট ড্র করতেন একটা জিনিস মনে আছে, জিএল বিগিন আর জিএল এন্ড দেওয়া লাগতো। ঠিক সেরকম 3D অবজেক্ট ড্র করার সময় জিএল পুশ ম্যাট্রিক্স আর ড্র করার শেষে জিএল পপ ম্যাট্রিক্স, এই দুইটার ভিতরে দিতে হবে। তো এই দুইটার ভিতরে দিলে আমার সুবিধাটা কি, এটা একটু পরে আসতেছি, তাহলে বুঝতে পারবেন যে জিএল পুশ ম্যাট্রিক্স আর জিএল পপ ম্যাট্রিক্স এর সিগনিফিকেন্সটা কি। এটা ছাড়া ড্র করা যাবে, মানে এটা ছাড়া ড্র করলে একটা সমস্যা আছে। বাট কি সমস্যা আছে এটা পরে আসতেছি। প্রথমত সব আগে ক্লোজ করে দেই, কমেন্ট আউট করে দেই, একটা একটা করে দেখাই। এখন থেকে রান দিলে কি হয়। ওকে, মাঝখানে একটা স্কোয়ার আছে আর কিছু নেই। স্কোয়ার না, সরি, এটা একটা কিউব, এটা একটা 3D অবজেক্ট। রোটেট করলে বোঝা যায় যে এটা 3D অবজেক্ট। একটু বোঝা কষ্ট বিকজ শ্যাডো নাই কোনো। সাধারণত আমরা শ্যাডো দিয়ে বুঝে থাকি এটা 3D নাকি 3D না। যাই হোক, প্রথমে কালার ডিফাইন করা হয়েছে, কালার হচ্ছে রেড, যেহেতু এখানে 1 দেওয়া হয়েছে। এখন শেখাবো আপনাদের ট্রান্সফরমেশন। কয়েক ধরনের ট্রান্সফরমেশন আছে। একটা হচ্ছে আপনাদের বাক্সে দেওয়া আছে, which is ট্রান্সলেশন, রোটেশন। আপাতত ট্রান্সলেশন আর রোটেশন দিয়ে আপনাদের কাজ। ট্রান্সলেশন মানে হচ্ছে একটা 3D অবজেক্টকে স্ক্রিনের এক জায়গা থেকে আরেক জায়গাকে নেওয়া। 3D অবজেক্ট অলওয়েজ 0 0 কোঅর্ডিনেটেই ড্র হয়। তাহলে আমি অন্য কোনো জায়গায় ড্র করতে চাইলে কি করব? ট্রান্সলেট করব। ট্রান্সলেট করা মানে 3D এনভায়রনমেন্টে এক জায়গা থেকে আরেক জায়গায় সরায় নেওয়া। তো এখন 0 0 কোঅর্ডিনেট আছে, আমি ট্রান্সলেট করে আরেক জায়গায় নিতে চাইবো। ওকে, প্রথমে ট্রান্সলেট করতে হয়, দেন অবজেক্টটা ড্র করতে হয়, তাহলে সেই জায়গায় ড্র হবে। প্রসেসটা কিন্তু এমন না আমি ড্র করার পর পরে মুভ করলাম। প্রসেসটা হচ্ছে আমি ড্র করার আগে প্যারামিটার সেট করে নিলাম যে আমি কোথায় ড্র করব। এই পার্সপেক্টিভে চিন্তা করবেন। তাহলে আমি এক্স অ্যাক্সিসে বাম দিকে যাবে আর কি, আমি ডান দিকে শো করতে চাই, তাহলে ডান দিকে 100 ঘর গেলাম, আর ওয়াই অ্যাক্সিসে 400 ঘর গেলাম, দেখি কি হয়। এই যে ডান দিকে 100 ঘর আর নিচের দিকে 400 ঘর, কারণ ওয়াই অ্যাক্সিসটা ওইভাবে ডিফাইন করা। একটু কাছে আনাতে এখন মনে হয় মোটামুটি বোঝা যাইতেছে যে এটা একটা 3D অবজেক্ট, কিউবটা একটা 3D অবজেক্ট। ওকে, এটাকে এখন আমি যদি ফ্লোর থেকে একটু উঠাইতে চাই, মানে উপরে তুলতে চাই, তাহলে জি অ্যাক্সিস দিব, এখানে 200 দিলাম, তাহলে একটু উপরে উঠবে 3D স্পেসে। এমনিতে বোঝা একটু কষ্ট, বাট একটু উপরে হভার করতেছে, মানে একটু বড় দেখা যেতেছে, ক্যামেরা কাছে আসতেছে। আর একটু উপরে হভার করে দেখাই, এটাকে 500 দেই, তাহলে মনে হয় আরো ভালো বোঝা যাবে যে ফ্লোর থেকে উপরে আছে। এই যে এখন অনেকটা বোঝা যেতেছে যে ফ্লোর থেকে অনেকটা উপরে আছে। এখন মনে করতে পারেন 3D অবজেক্টটা তো বড় লাগতেছে কেন, এখানে এফওভি মানে ফিল্ড অফ ভিউর ব্যাপার স্যাপারও আছে। এটা ফিল্ড অফ ভিউ সেট করা, ক্যামেরা সেট করা, এটা আরেকটা সায়েন্স। যারা ফটোগ্রাফিতে আছেন, ফটোগ্রাফিতে আর কি প্যাশন আছে, তারা এটা ভালো মতো জানেন। স্যার সজ্জা দিয়ে দাঁত আছে না।
ওই যে 60 দেওয়া তো উপরে উঠছে না। এখানে 500 দেওয়াতে উপরে উঠছে, 60টা বলতেছে, 60টা এখন আসে নাই। এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, জি কোঅর্ডিনেট। এখানে হচ্ছে আমি এক্স কোঅর্ডিনেটে -100 সরাইলাম, বাম পাশে হচ্ছে পজিটিভ এক্স, ডান পাশে নেগেটিভ এক্স, এই যে আমি নেগেটিভ এক্স এ সরাইলাম। ওয়াই কোঅর্ডিনেটে 400 সরাইলাম, পজিটিভ ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে নিচের দিকে 400 ঘর আনলাম, আর উপরের দিকে 500 উঠাইলাম জেড কোঅর্ডিনেট। ঠিক আছে? বুঝছি স্যার, সাইজ তো সেম থাকবে। হ্যাঁ, সাইজ হচ্ছে এই যে 60টা, এখানে যদি আমি 30 দেই তাহলে সাইজ কমে যাবে। এই যে সাইজটা মোটামুটি অনেকটাই ছোট হয়ে গেছে। ওকে স্যার। সাইজেরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এখনই দেখাই আপনাদের। এটা একটু আপনাদের অ্যাসাইনমেন্টও লাগবে। মনে করেন একটা স্কোয়ার নিয়ে দেখাই। এই পয়েন্টকে কেন্দ্র করে আমার ড্র হচ্ছে, মানে 0 0 পয়েন্টকে কেন্দ্র করে তো ড্র হয়, তাই না? তো 0 0 পয়েন্টকে কেন্দ্র করে ড্র হচ্ছে। যখন আমি বলে দিচ্ছি আমার সাইজ হচ্ছে 60, এটার মানে এই পুরাটার লেন্থ হচ্ছে 60। তোমার মাঝখান থেকে ডান দিকে 30, বাম দিকে 30। যদি লাগে এটা যাতে কখনো মিস্টেক না হয়, 60 বলতে কিন্তু মাঝখান থেকে ডান দিকে 60, বাম দিকে 60 এরকম না। একটা বাহু যেটাকে বলি, একটা আর্ম হচ্ছে 60। ওকে, এটা হচ্ছে কিউব। আরেকটা কিউব ড্র করি। এটার কালার দিব হচ্ছে গ্রিন। গ্রিনে 1 দিলাম, বাকিগুলোতে 0। এটা অলমোস্ট সিমিলার দেই, -100। একটা কোশ্চেন আছে আপনাদের কাছে, এখন বলতেছি। সো আগেরটা ছিল রেড একটা কিউব, এটা হচ্ছে গ্রিন একটা কিউব। এটা 200। কোন কিউবটা উপরে থাকবে, রেডটা নাকি গ্রিনটা? নিচেরটা হচ্ছে গ্রিন কিউব, উপরেটা রেড কিউব। জেড কোঅর্ডিনেট দেখে বলেন কোন কিউবটা উপরে থাকবে। স্যার রেডটা থাকবে। এখানে একটা ঝামেলা আছে, একটু দেখি। জি বেশি বড় দিয়ে দিছি, ওটা দেখাই যাচ্ছে না। এটাকে 200 দেই, ওটাকে 100 দেই। রেডটা তো উপরে থাকার কথা, তাও। ওকে, গ্রিনটা কি দেখা যাচ্ছে? জাস্ট ওইটা যদি কিউব সলিড কিউবটা ক্যামেরার বেশি কাছাকাছি নিয়ে আসছে তো ক্লিক হয়ে যাচ্ছে, মানে দেখাই যেতেছে না। ওকে, এই দুইটা কোঅর্ডিনেট সবই সেম, জেড কোঅর্ডিনেটটা খালি আমি সিমিলার রাখছি, আর কিছু না। আর সলিড কিউব, এটার কালারটা হচ্ছে রেড, গ্রিন, গ্রিন আছে, রেডে আছে। এইবার ঠিক আছে। এটা অ্যাঙ্গেলের কারণে বুঝতে কষ্ট হইতেছে, মনে হইতেছে আগে পিছিয়ে হয়ে গেছে। ইউ নো হোয়াট, আচ্ছা এখানে ক্যামেরার কিছু ঝামেলা হয় তো, ক্যামেরার কারণে মনে হইতেছে আগে পিছিয়ে। 3D এনভায়রনমেন্টে বুঝাটা কষ্ট হইতেছে বিকজ শ্যাডো নাই। শ্যাডো থাকলে ক্লিয়ারলি বুঝা যেত আগে আছে নাকি পিছে আছে। আপাতত এক্স ওয়াই 0 0তেই নেই, খালি জেড অ্যাক্সিস নিয়ে কাজ করি। একটা রাখছে 200-তে, একটা রাখছে 100-তে। রেডটাকে রাখছে 200-তে, গ্রিনটাকে রাখছে 100-তে। সেভ কি করছিলাম? হ্যাঁ, তাহলে গ্রিনটা উপরে কেন? এখানে একটা বড় কোশ্চেন না, জেড কোঅর্ডিনেটে গ্রিনটা উপরে কেন? রেডটা তো উপরে থাকার কথা, রেডটা 200। ট্রান্সলেশনের ব্যাপারটা হইতেছে আগের ট্রান্সলেশনের সাথে অ্যাড হয়। সো টেকনিক্যালি গ্রিনটা 300-তে আছে, আগে ট্রান্সলেট করা হয়েছে 200, তারপরে ট্রান্সলেট করা হয়েছে 100। এখন আপনি বলতে পারেন অ্যাড কেন হয়, অ্যাড কেন হইতেছে ট্রান্সলেশন? এই ট্রান্সলেট এফ ফাংশনটা কালারের মতো কাজ করে। আমি এখানে কালার ডিফাইন করছি 3f দিয়ে। যদি আমি এখানে কালার ডিফাইন না করতাম, এটাকে কমেন্ট আউট করে দিতাম, মানে কালার ডিফাইনই করলাম না, তাহলে আমার রেড কালারটা ইউজ করতো না। আপনারা তো অ্যাসাইনমেন্ট 1 আর 2 তে দেখছেন, যদি আপনি এক্সপ্লিসিটলি কালার না ইউজ করেন, লাস্টে যে কালার ইউজ করা হয়েছিল সেটাই ইউজ করেন। ট্রান্সলেটটা এরকম ভাবে কাজ করে। আমি এখানে ট্রান্সলেট করলাম 200 ঘর, তারপর কোডে কম্পাইলার বুঝবে আমি 200 ঘর উপরে উঠাইছি, তারপর আরো 100 ঘর উপরে উঠাইছি।
সো টোটাল 300 ঘর উপরে উঠাইছি, এইভাবে মনে করবে কোডটা। তো এই জন্য কিন্তু আমার গ্রিনটা আরো উপরে প্রিন্ট হইতেছে, যেখানে আমার রেডটা উপরে প্রিন্ট হওয়ার কথা ছিল। রেড হচ্ছে +200, এখানে গ্রিন হচ্ছে +100, বাট গ্রিনটা কিন্তু আমার এখানে উপরে, নিচে না। বিকজ গ্রিনটা অ্যাকচুয়ালি 300 পিক্সেলে আছে, 300 পিক্সেল উপরে আছে। প্রথমে 200 পিক্সেল ট্রান্সলেশন হয়েছে, পরে এটার সাথে আরো 100 পিক্সেল ট্রান্সলেশন যোগ হয়েছে। এখন তাহলে আপনি যদি বলেন যে আমি রিসেট করতে চাই, যে না, তাহলে তো হিসাবটা অনেক কষ্ট হয়ে গেল। স্যার এটা গ্রিনটাকে কেন যদি এখন হলো? আমি নিচে নামাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন, শুনে নেই। রেডটা যেহেতু 200 হয়েছে, রেডটার সাথে কেন অ্যাড হয়েছে? আর ট্রান্সলেট ফাংশনটা এইভাবেই কাজ করে। যখন আপনি ট্রান্সলেট ফাংশনটা কল করবেন, আগের ট্রান্সলেশনের সাথে যোগ হয়, বুঝছেন? কারণ বলতে আচ্ছা পারেন স্যার, যারা তাহলে তো ওপেনজেল আমি বানাইছে। হ্যাঁ বলেন বলেন। মাল্টিপল অবজেক্ট কেমনে হচ্ছে যে আমি স্যার ট্রান্সলেট করব? আমি যদি হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, এটা এখনই আসতেছিলাম। ব্যাপারটা হচ্ছে, এখন আপনাদের একটা কোশ্চেন আসতে পারে, প্রথমত এখানে হিসাব কঠিন হয়ে যায়। গ্রিনটাকে যদি আমি নিচে নামাইতে চাই, তাহলে আমার -300 লিখতে হবে, এত পিক্সেল হিসাব করো। নর্মালি তো কাজ করতে পারতেছি না, প্রচুর হিসাব করা লাগতেছে পিক্সেল টিক্সেল, তাই না? তো এখানে তো একটা ঝামেলা। আগে একটা জিনিস বলে রাখি, ঝামেলা কিভাবে সলিউশন করা যায়। এইভাবে ওপেনজেল যারা ডিজাইনার, তারা এইভাবে ডিজাইন করছে, বিকজ অ্যানিমেট করা ইজিয়ার হয়। একটার পর একটা খালি লুপের মধ্যে ট্রান্সলেশন চলতেছে, বুঝছেন? একটার পর একটা ট্রান্সলেশন অ্যাড হইতেছে। বাম থেকে ডানে মুভ করবেন, বিভিন্ন গেম ডেভেলপমেন্ট হেনাতেনতে অ্যানিমেট করাটা ইজি হয়, যদি ট্রান্সলেশনটা আগের ট্রান্সলেশনের সাথে অ্যাড করে। এখন আপনি যদি ডিফারেন্ট অবজেক্ট মুভ করাতে চান, ট্রান্সলেশনটা রিসেট করতে চান, বেসিক্যালি আমি এই কোডটাই ইউজ করব, বাট আমার গ্রিন অবজেক্টটা, গ্রিন কিউবটা নিচে শো করতে চাই। বেসিক্যালি আমি ট্রান্সলেশন রিসেট করতে চাই, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। এইখানে হচ্ছে যে জিএল পপ মেট্রিক্সটা কাজে আসে। বললাম না, সব ধরনের ড্রয়িং জিএল পুশ মেট্রিক্স আর জিএল পপ মেট্রিক্স এর ভিতরে রাখবেন। সো এটা হচ্ছে একটা ড্রয়িং শেষ, আমার কোঅর্ডিনেটস রিসেট হয়ে যাবে, রিসেট হওয়ার পর আবার পুশ মেট্রিক্স, আর এই যে এই ড্রয়িংটার জন্য, এই কিউবটার জন্য আবার পপ মেট্রিক্স। সো দেখেন, এই কিউবটা একটা জেল পুশ ম্যাট্রিক্স, জেল পপ ম্যাট্রিক্স এর ভিতরে, এই কিউবটা জেল পুশ ম্যাট্রিক্স আর জেল পপ ম্যাট্রিক্স এর ভিতরে। তাহলে এই 47 লাইনের ট্রান্সলেশনটা 57 নাম্বার লাইনের ট্রান্সলেশনকে এফেক্ট করবে না। আর যদি এখানে আমি আবার একটা ট্রান্সলেশনের কোড লিখি, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে যোগ হবে, যে 57 নাম্বার লাইনে আমি 100 পিক্সেল উপরে উঠলাম, 58-এ গিয়ে আরো 100 পিক্সেল, মানে টোটাল 200 পিক্সেল উপরে উঠলাম। এই পুশ আর পপ মেট্রিক্স, এই দুই লাইনের ভিতরে যেগুলো থাকবে সেগুলো যোগ হবে, বাট এটার বাইরে থাকলে যোগ হবে না। ও, এটা তো 200-তেই হবে, এখানে 2 বার 200 দেওয়া আছে। ও, এখানে একটা পপ মেট্রিক্স এক্সট্রা চলে আসছে, এই যে এইটা এক্সট্রা হিসেবে চলে আসছে, দুইটা পপ মেট্রিক্স হয়ে গেছে। পুশ আর পপের হিসাবটাও ঠিক রাখতে হবে। এই যে এবার কিন্তু গ্রিনটা নিচে শো হয়েছে, কারণ কি, আমার এক একটা অ্যানিমেশন এই দুই লাইনের ভিতরে সেলফ কন্টেইন। এই লাইনের অ্যানিমেশন গুলা আমার, এই আচ্ছা লাইন না বলে ব্লক টার্মটা ইউজ করি, এই জিএল পুশ আর জিএল পপের মাঝখানে যে ব্লকটা, এই ব্লকের অ্যানিমেশন গুলা এই ব্লককে এফেক্ট করবে না। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। তো এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে জাস্ট আরেকটা শেপ ড্র করা দেখাবো, এছাড়া শিখানো শেষ। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টের ইনস্ট্রাকশন। বাই দ্য ওয়ে, এই শেপ গুলোর উপরে, ট্রান্সলেশনের উপরেও কিন্তু অ্যানিমেশন ফেলানো সম্ভব। ছোট একটা এক্সাম্পল দিই, আমি আমার কিউবটাকে ডান দিকে মুভ করাতে চাই, তাহলে একটা গ্লোবাল ভ্যারিয়েবল নিলাম এফ, কারণ আপনাদের শেপস এর উপরেই কিন্তু অ্যানিমেশন অ্যাপ্লাই করতে হবে। আর গ্লোবাল এফ,
এফ এর ভ্যালু দিলাম 0। কিবোর্ডে যাই, কিবোর্ড লিসনারেও নাম দিই এফ, ম্যাটার করে না, জাস্ট র্যান্ডমলি নিতেছি। কি হচ্ছে এফ প্লাস ইকুয়াল টু 5 দিলাম, আর এখানে গ্লোবাল এফ নিতে হবে। জাস্ট কিউবকে মুভ করবো জাস্ট ট্রান্সলেশনের কোড দিয়ে, ট্রান্সলেশন দিয়ে কিউব মুভ করানো যায়, এটা হচ্ছে পয়েন্ট। এই যে এফ, আমি এফ প্রেস করতেছি, কিউবটা মুভ হইতেছে। তো ট্রান্সলেশন দিয়ে কিন্তু আপনি বাটন প্রেস করে অ্যানিমেট করাতে পারবেন। এখন যদি আমি এফ তো মাত্র এক্স কোঅর্ডিনেটে নিচ্ছি, ওয়াই কোঅর্ডিনেটের জন্য একটা বাটন দিলেন, জেড কোঅর্ডিনেটের জন্য একটা বাটন দিলেন, তখন কিন্তু আপনি 3D এনভায়রনমেন্টে এই কিউবটাকে আরামসে মুভ করাতে পারবেন। আমি জাস্ট এক্স কে বামে নেওয়ার জন্য একটা বাটন রাখছি, সো এক্স কে 4টা ডিরেকশনে নেওয়ার জন্য একটা বাটন রাখেন, WSAD দিয়ে কন্ট্রোল করতে পারেন চাইলে, তখন কিউবটাকে কিন্তু ফ্রিলি মুভ করাতে পারবেন। যাই হোক, জাস্ট একটা ছোট ডেমো দেখা রাখলাম, কারণ আপনাদের শেপস গুলো মুভ করে একটা গেমের মতো বানাইতে হবে। ওকে, এই গেল। আচ্ছা, এই যে এখানে এখন নেক্সট গুলো দেখি। এখানে তো জাস্ট আপনাদের ডেমো দেখাইছি, অরিজিনাল টেমপ্লেটটাতে ব্যাক করে একটু। এখন হচ্ছে একটা সিলিন্ডার ড্র করা দেখাবো। এমনিতে অ্যানিমেশন টেকনিক্যাল জিনিসপত্র সব দেখানো শেষ, এখন হচ্ছে জাস্ট কিউব ড্র করার সিনটেক্স দেখাইছি, সিলিন্ডার ড্র করার সিনটেক্স দেখাবো, তাহলে আপনাদের আজকের জন্য শেষ দেখানো, আর কিছু নাই। সো কালার প্রথমে সেট করলাম GLU সিলিন্ডার, এই সিলিন্ডার দিয়ে আপনারা সিলিন্ডার ড্র করবেন। বাই দ্য ওয়ে, এই টেমপ্লেটটা বাক্সে দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট 3 পেজটার ভিতরে বাক্সে। প্রথম প্যারামিটার হচ্ছে, এটা আপনাদের দেখতে হবে না, এই প্রথম প্যারামিটার অলওয়েজ এটা দিবেন। এই প্যারামিটার জাস্ট ইনশিওর করে যাতে সিলিন্ডার তো কার্ভড শেপ, এটা যাতে স্মুথলি ড্র হয়, এটা ইনশিওর করে নিউ কোয়াড্রেটিক ফাংশনটা আর কি, এটা একটা বিল্ট ইন ফাংশন। পরের প্যারামিটার গুলো হইতেছে ইম্পর্টেন্ট, কমেন্টে দেওয়াই আছে। 40 হচ্ছে বেস রেডিয়াস, মানে একটা সিলিন্ডারের, এটা সিলিন্ডার না, এটা কোন, মাই ব্যাড, এটা কোন, কোনের বেস রেডিয়াস হচ্ছে প্রথম প্যারামিটারটা। পরের প্যারামিটারটা হচ্ছে টপ রেডিয়াস, মানে কোনের একেবারে চূড়ায় যে রেডিয়াসটা আছে সেটা, টপ রেডিয়াস দেওয়া হয়েছে 5। আর তারপরের প্যারামিটারটা হচ্ছে হাইট, মানে কোনের হাইট কতটুকু। তো এখানে আমি হাইটটাকে একটু বাড়াই দিই, তাহলে একটু লম্বা হবে। ওকে, এই 3টা প্যারামিটার হচ্ছে যে কমেন্টে দেওয়া আছে, বেস মানে বেস রেডিয়াস, টপ রেডিয়াস আর হাইট। আরো বাকি 2টা প্যারামিটার, এটা আপাতত আপনাদের দেখা দরকার নাই। এটা হচ্ছে বেসিক্যালি একটা 3D শেপ ড্র করার জন্য কয়টা স্লাইস অথবা কয়টা ব্লক নেওয়া হয়, লাইন ড্রয়িং অ্যালগোরিদমের মতো একটা। লাইন ড্রয়িং অ্যালগোরিদমের মতো স্মুথ একটা লাইন ড্র হয় না, পিক্সেল কাউন্ট বেশি দেখে আমাদের মনে হচ্ছে স্মুথ লাইন, আসলে তো জ্যাগের একটা লাইন ড্র হইতেছে। এখানেও তাই, এখানে আপনি ভ্যালুটা যত বেশি নেবেন, আপনার কোনটা তত স্মুথ হবে। যেরকম পিক্সেল, আপনার স্ক্রিনে যত পিক্সেল বেশি থাকে, লাইন দেখতে তত স্মুথ লাগে, বাট অ্যাকচুয়ালি তো জুম করলে বোঝা যায় যে লাইনটা অ্যাকচুয়ালি স্মুথ না। লাইন ড্রয়িং অ্যালগোরিদমে তো আপনারা দেখছেন। তো আপাতত এখানে 10 রাখলেই হবে, এত বড় অবজেক্ট নিয়ে কাজ করতে হবে না। সাধারণত বড় অবজেক্ট হলে এই ভ্যালুটাও বাড়াইতে হয়, তাহলে স্মুথনেস বাড়বে না। সো বেসিক্যালি এটাই সিলিন্ডার ড্র করার কোড, বেস রেডিয়াস, টপ রেডিয়াস, আর এটা হচ্ছে হাইট। যে হাইটটা একটু বাড়াইছিলাম এখানে, দেখি হাইটটা বড় হয়েছে কিনা। এই যে হ্যাঁ, যে একটা কোণের সাইজ বড়। অলরাইট, এখানে জাস্ট আরেকটা কোণ বানাইছে। ও আচ্ছা আচ্ছা, আরেকটা ট্রান্সফরমেশন দেখানো হয় নাই, ট্রান্সলেশন দেখাইছি। এখন হচ্ছে রোটেশন। রোটেশনের সিনটেক্সটাও সিম্পল। রোটেশনের ক্ষেত্রে আরেকবার বলে রাখি, এই যে এই জিনিসগুলো ফলো করবে, মানে অ্যাড হবে রোটেশন। তো আপনি এখানে একবার রোটেট করলেন, যদি আপনি এখানে পপ মেট্রিক্স না লেখেন, মানে একটা ব্লকের ভিতরে না লেখেন, পরে যতগুলো শেপ ড্র করবেন সবগুলোই রোটেটেড থাকবে। এখানে 90 ডিগ্রি রোটেশনের কোড লেখা আছে। এরপরে যত শেপ ড্র করা হবে সবগুলা শেপই এরকম বাঁকা থাকবে, রোটেটেড থাকবে। যদি আপনি এই রোটেশনটা পরের শেপ গুলোতে না চান, তাহলে যেরকম পপ দিয়ে দিয়ে ক্লোজ করতে হবে,
আবার নেক্সট স্টেপ ড্র করার সময় পুশ দিয়ে স্টার্ট করতে হবে। বেসিক্যালি বিগেন জিএল বিগেন আর জিএল এন্ড এর মতো ট্রিট করেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। ওকে, রোটেটের সিনট্যাক্সটা দেখি। প্রথমে প্যারামিটারটা হচ্ছে কত ডিগ্রি রোটেট করব। সো এটা মিন করে 90 ডিগ্রি রোটেট করতেছি। পরের তিনটা প্যারামিটার বুঝাইতেছে কোন অ্যাক্সিসে রোটেট করব। এখানে 1 মানে ওয়াই অ্যাক্সিস বরাবর রোটেট করা হচ্ছে। যদি আমি এইখানে 0 দিয়ে এখানে 1 দিতাম তাহলে এক্স অ্যাক্সিস বরাবর রোটেশন হইতো। যদি আমি এখানে 0 দিয়ে এখানে 1 দিতাম তাহলে জেড অ্যাক্সিস বরাবর রোটেশন হইতো। দ্যাটস ইট। আর লাস্টেরটা দেখাই ফেলি, তারপর আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা নিব। এখন হচ্ছে একটা স্ফিয়ার, মানে স্ফিয়ার ড্র করার পর এখানে একটা স্ফিয়ার আঁকা আছে, দেখাই। মানে সার্কেলের 3D অবজেক্ট আর কি, সার্কেল তো 2D অবজেক্ট, যে একটা স্ফিয়ার ড্র করার পর স্ফিয়ারটা এত বড় আসতেছে বিকজ এখানে ট্রান্সলেশনে আগের ট্রান্সলেশন গুলো অ্যাপ্লাই করা হইতেছে। মানে এই যে আগের যে ট্রান্সলেশন গুলো আছে, এই যে এখানে 200, এখানে 100, তার মানে টোটাল হচ্ছে 300, তারপর এখানে রোটেট, সবগুলা মানে ট্রান্সফরমেশন। এই টার্মটাকে বলা হয় ট্রান্সফরমেশন। ট্রান্সলেশন একটা ট্রান্সফরমেশন, রোটেশন একটা ট্রান্সফরমেশন। সব ধরনের ট্রান্সফরমেশনই এই কিউবের উপর অ্যাপ্লাই হইতেছে, তাই জন্য দেখতে এত বিশ্রী লাগতেছে। যাই হোক, কিউব ড্র করার সিনট্যাক্স হচ্ছে জিএলইউ স্ফিয়ার। প্রথম প্যারামিটারটা দিবেন অলওয়েজ জিএলইউ নিউ কোয়াড্রেটিক। পরের প্যারামিটার গুলো হচ্ছে 80 হচ্ছে রেডিয়াস, আর বাকি দুটা 10-10 রাখবেন। এটা চেঞ্জ করার দরকার নেই। এটা যত বড় নেবেন স্ফিয়ারটা তত স্মুথ হবে, আর কিচ্ছু না। So, আচ্ছা, এই স্যার পর্যন্ত যা কোনটা, ওই যে দেখানো হয়েছে, স্লাইসেস আর স্টেকস? হ্যাঁ, স্লাইসেস এন্ড স্ট্যাকস 10-10 লাস্টের ওগুলা দুইটা, যত এইটা বড় ম্যাটার নিব করে না। তত ভালো, মানে ইয়ে হবে। স্মুথ আসবে, বাট তত প্রসেসিং পাওয়ার বেশি লাগবে। দরকার নাই, 10-10 রাখেন। আপনাদের যে নেক্সট অ্যাসাইনমেন্ট এর থেকে বড় হতে হবে না। আপনার জাস্ট এই যে রেডিয়াসটা চেঞ্জ করলেই হবে, রেডিয়াসটা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করতে হবে। বাট এই যে এই জিনিসটা আপনাদের চেঞ্জ করতে হবে না। তাও জেনে রাখেন, এটা যত বাড়াবেন তত স্মুথ হবে। গুগল করেও দেখতে পারেন যে এখানে স্লাইসেস আর স্ট্যাকস গুলা কি করে। আপনাদের যদি প্রজেক্টে কিছু ইউনিক কিছু করতে চান তাহলে লাগবে। ওকে, এতক্ষণ পর্যন্ত যা দেখানো হয়েছে, কারো কোনো কনফিউশন আছে? স্যার স্যার ট্রান্সলেটের ক্ষেত্রে কি স্যার গ্লু নিউ কোয়াড্রেটিক এইটা ইউজ হবে না, আর বাকি সবকিছুর জন্যই গ্লু নিউ কোয়াড্রেটিকটা ইউজ হবে? বেসিক্যালি সিলিন্ডারটা স্পিয়ারটা ড্র করার সময় প্রথম প্যারামিটার দিবেন ব্লু নিউ কোয়াড্রেটিক অলওয়েজ, জাস্ট কপি পেস্ট করে বসাই দিবেন। এই এখানে আরো কয়েকটা ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন আছে। বেসিক্যালি এটা একটা কার্ভ, কোন তো একটা কার্ভড অবজেক্ট, মানে কার্ভ আছে, সোজা অবজেক্ট না। স্পিয়ার তো অবভিয়াসলি কার্ভড অবজেক্ট। কার্ভ অবজেক্ট কোন অ্যালগরিদম ইউজ করে ড্র করে ওটা ডিটারমাইন করে। সো এখানে আপনাদের কোনো ভাবনা চিন্তা করতে হবে না, এটা জীবনে চেঞ্জও করতে হবে না। অলওয়েজ জিএলইউ নিউ কোয়াড্রেটিক নেবেন। ঠিক আছে স্যার। বেসিক্যালি কার্ভ ড্র করার জন্য কি সিস্টেম অথবা কি অ্যালগরিদম ব্যবহার করতেছে। ওকে, আরো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কোশ্চেন থাকলে করতে পারেন। তাহলে এখন অ্যাসাইনমেন্ট নাইলে যাবো না। অ্যাসাইনমেন্ট জিনিসটা কি করতে হবে এখন? স্যার যদি মানে রোটেটটা আমি কেমনে করবো, লাইক 80 মানে কি 80 ডিগ্রি রোটেট হবে, এখন কোন দিকে হবে ওইটা কেমনে বুঝবো? ওকে, সো এখানে হচ্ছে 90 ডিগ্রি রোটেট হতেছে, ঠিক আছে? এটা তো বুঝছেন যে 90 ডিগ্রি। এখন হচ্ছে 90 ডিগ্রি কোন অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস নাকি জেড অ্যাক্সিস? এখন রোটেট হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। কেন? ও আচ্ছা আচ্ছা, এই জেড যে এ 1 এক্স আছে। অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, জেড এ 1 আছে। এখন যদি এখানে 1 দেয় তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর রোটেট হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। প্রথম প্যারামিটারটা হচ্ছে ডিগ্রি, পরের তিনটা প্যারামিটার কোন অ্যাক্সিসকে ধরে রোটেট হবে। কমেন্টে মানে অবভিয়াসলি আপনাদের সব মুখস্থ থাকবে না, একদিন ক্লাসে শুনে তো সব মুখস্থ থাকবে না। কমেন্টে সব সুন্দর করে দেওয়া আছে কিন্তু, যে কোন প্যারামিটার কি মিন করে। আহ পুরো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, তাহলে অ্যাসাইনমেন্টে চলে যাই। অ্যাসাইনমেন্টে
এখানে ভিডিও আছে, ভিতরে কয়েকটা লিঙ্ক আছে, ওই লিঙ্ক গুলাতে ভিডিও আছে, দেখাবো, সবই দেখাবো। আচ্ছা, কয়েকটা ভিডিও দেখে মনে হয় ভালো হয়, আগে একটা ছবি দেখে নিই। মাঝখানে একটা প্লেয়ার ক্যারেক্টার আছে, আর এগুলা হচ্ছে এনিমি। দুইটা স্পিয়ার দিয়ে এনিমি বানানো। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, মনে করেন আপনি এনিমি মুভ করবেন, দুইটা স্পিয়ারে কিন্তু একসাথে মুভ করতে হবে। একসাথে কিভাবে মুভ করবেন এটা আপনারা নিজেরা ফিগার আউট করবেন, এটা কোনো হিন্ট দেওয়া হবে না। এখানে মনে হয় কিছু হিন্ট দেওয়া আছে, চাওয়া থাকলে ভালো, কিন্তু এটা হিন্ট দেওয়া হবে না। দুইটা অবজেক্ট একসাথেই মুভ করবে। যদি জাস্ট দুইটা স্পিয়ার দিয়ে এনিমি বানাবো, একটা ব্ল্যাক স্পিয়ার, একটা রেড স্পিয়ার, খালি ব্ল্যাক স্পিয়ারটা মুভ করলো, রেড স্পিয়ারটা মুভ করলো না, তাহলে তো হইলো না। একটা এনিমির খালি হেড মুভ করলো, বডি মুভ করতেছে না। সেটা কিভাবে করবেন এটা আপনারা ফিগার আউট করবেন, এটা বলা হবে না। সো এটা হচ্ছে 2D প্লেন, 4টা স্কোয়ার দিয়ে বানানো ছিল টেমপ্লেটে, এখানে অনেকগুলো স্কোয়ার দিয়ে বানাবেন। হ্যাঁ, অনেকগুলো স্কোয়ার দিয়ে বানাবেন, একটা ওয়াল বানাবেন। ওয়ালও কিন্তু এই যে 2D ওয়াল, 3D ওয়াল না। আপনি চাইলে 3D ওয়ালও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি 3D ওয়ালই বানাবেন, এটা আপনাদের করতে আরো ইজি হবে, হিসাব টিসাব কম করতে হবে। 3D ওয়াল বানাবেন, এই যে বাউন্ডারি আছে, ওয়াল আছে। প্লেয়ার অবশ্যই ওয়ালের বাইরে যেতে পারবে না। সো বাটনে প্রেস করলে যেটা ম্যাক্স ফাংশন ইউজ করতে হবে, যাতে ওয়াল গুলা ক্রস করে যেতে না পারে প্লেয়ার অথবা এনিমি। ওকে, প্লেয়ার হইতেছে বুলেট শুট করতে পারবে, বুলেট যদি এনিমিকে হিট করে তাহলে এনিমি গায়েব হয়ে যাবে, মানে এখান থেকে গায়েব করে দিতে হবে এনিমিকে বেসিক্যালি। ভিডিও ডেমো আছে, তখন আরো ক্লিয়ার হবে, জাস্ট আপাতত মুখে বলতেছি। এনিমি স্পন করার ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, ইনস্ট্রাকশন গুলো ভালো মতো পড়বেন, বাক্সে যা ইনস্ট্রাকশন তাই। আমি জাস্ট বেসিক একটু দেখাই দেই, এটা পরে আসতেছি। একটা ভিডিও আগে দেখাই নেই। প্লেয়ার মুভমেন্ট, ওকে, প্লেয়ার মুভমেন্টে দেখি কি লেখা আছে। কন্ট্রোল সে গান, মানে প্লেয়ার মুভ করতে পারবে, রোটেট করতে পারবে, প্লেয়ার সামনে পিছে ডানে বামে যেতে পারবে, সামনে পিছে ডানে বামে যাইতেও পারবে, আবার সামনে পিছে ডানে বামে তাকাইতেও পারবে। ভিডিওটা দেখি। এই যে প্লেয়ার এক পজিশনে দাঁড়ায় থেকে মুভ করতে পারবে। সো এটার জন্য আপনি IJKL, আবার প্লেয়ারকে মুভ করানোর জন্য WSAD এরকম বাটন নিতে পারেন। প্লেয়ার নিজেও মুভ করতে পারবে, আবার একটা জায়গায় দাঁড়ায় থেকে রোটেটও করতে পারবে। আরেকবার দেখেন, জি জি, একটা জায়গায় দাঁড়ায় থেকে স্মুথলি ডানে বামে ঘুরতে পারবে, আবার এক পজিশন থেকে আরেক পজিশনে যাইতেও পারবে। অবভিয়াসলি ডিফারেন্ট ডিফারেন্ট বাটন দিয়ে করবে। সো প্লেয়ারকে আগানোর জন্য ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড দুইটা বাটন থাকবে। প্লেয়ার যেদিকে পয়েন্ট করে আছে, ডাব্লিউ প্রেস করলে সেই দিক বরাবর আগাবে আর কি বেসিক্যালি। আর AR D দিয়ে ডানে বামে তাকাইতে পারবে আর কি। সো ডি প্রেস করলে ডান দিকে ঘুরবে, এ প্রেস করলে বাম দিকে ঘুরবে, রোটেট করবে আর কি, ঘুরবে বলতে রোটেট করবে। ডাব্লিউ প্রেস করলে যেদিকে তাকায় আছে সেই দিক বরাবর আগাবে। এই লজিক গুলাতে অবভিয়াসলি হেল্প করা হবে না, আপনাদেরই ফিগার আউট করতে হবে। আর লেফট স্যার মাউস বাটন, প্লেয়ারটাকে কি ক্যামেরা পার্সপেক্ট দিব, মানে ক্যামেরার জায়গায় রাখবো সরি আপনার কোশ্চেনটা বুঝিনি, আরেকবার যদি একটু বলতেন। মানে স্যার ওই যে আমরা তখন করছিলাম না যে এ আর ডি দিয়ে হচ্ছে যে আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করছিলাম, সো বেসিক্যালি হচ্ছে যে এখানে কি এখানে কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে না, এখানে কিন্তু আপনার ট্রান্সফরমেশন দিয়ে করতে হবে, ট্রান্সলেশন দিয়ে প্লেয়ারটাকে মুভ করাইতে হবে। ক্যামেরা অ্যাঙ্গেল কিন্তু একবারও চেঞ্জ হয় নাই, স্যার ক্যামেরা অ্যাঙ্গেল এটা কিন্তু অলওয়েজ সেম। ক্যামেরা না। আসতেছে, এটাতে আসতেছে। ক্যামেরা কিন্তু এই ভিডিওতে আপাতত মুভ করতেছে না, ঠিক আছে? এটা কিন্তু খালি প্লেয়ারের মুভমেন্ট। প্লেয়ারটা হইতেছে কোন, কিউব আর স্পিয়ার, এই তিনটা শেপ দিয়ে বানানো। প্লেয়ার কিভাবে বানাইতে হবে এটাও দেখাইতেছে, নো ওয়ারিজ। মানে প্লেয়ারটাকে কিভাবে ড্র করবেন এটাও দেখাইতেছে। সো বুঝতেই পারতেছেন, AR D দিয়ে রোটেটের লজিক দিলেই হবে, আর WR S দিয়ে ট্রান্সলেশনের লজিক হবে। আশা করি এটা বুঝতেই পারতেছেন। ওকে, এখন হচ্ছে ক্যামেরা কন্ট্রোল, বললাম না যেটা আসতেছি। ক্যামেরা অ্যারো কি দিয়ে মুভ করতে পারবো, মানে প্লেয়ারের মুভমেন্টের কন্ট্রোল আলাদা, ক্যামেরা মুভমেন্টের কন্ট্রোল আলাদা। ক্যামেরা মুভমেন্টের কিন্তু অনেক কিছু দেখাই দেওয়া হয়েছে।
হ্যাঁ, কাউসার আহমেদ, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার একটু ইমার্জেন্সি বের হতে হবে, আমি কি যেতে পারি স্যার যদি কোনো? শিওর শিওর। তো আপনার নাম, আচ্ছা আপনি কমেন্টে জাস্ট আপনার নামটা লিখে যান, তাহলে অ্যাটেন্ডেন্সটা পেয়ে যাবেন আর কি। ও ও ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। কমেন্টে বলতো যে চ্যাট বক্সে, সরি, কমেন্ট বক্স চ্যাট বক্স যেটাই বলে না, গুগল মিটে কি বলে খেয়াল নাই। ওকে, সো ক্যামেরা মুভ করার অপশন থাকতে হবে। এখন হচ্ছে একটা কঠিন জিনিস, যেটা দিয়ে আপনাদের কোনো হিন্ট দেওয়া হবে না, ক্যামেরা পার্সপেক্টিভ। কঠিনও না, টেকনিক্যালি লাইনস অফ কোড কম, যদি ধরতে পারেন 2-3 লাইনেই হয়ে যাবে। রাইট মাউস বাটন ক্লিক করলে ফার্স্ট পার্সন ভিউতে চলে আসবে। জাস্ট একটা ইফ কন্ডিশন, একটা ফ্ল্যাগ দিয়ে করা যায়, 2-3 লাইন কোড। এই যে এখন ফার্স্ট পার্সন, মানে প্লেয়ারের ফার্স্ট পার্সন ভিউতে আছে। এফপিএস গেম যারা খেলছেন তারা তো জানেন ফার্স্ট পার্সন ভিউ কি। রাইট মাউস বাটন ক্লিক করলে ফার্স্ট পার্সনে আসবে, আর একবার যদি রাইট মাউস বাটন ক্লিক করি তাহলে আবার থার্ড পার্সনে চলে যাবে। মানে রাইট মাউস বাটন দিয়ে হচ্ছে এটা কন্ট্রোল হবে। স্যার মানে কি হবে বুঝিনি এটা, মানে হচ্ছে ওই যে ইয়াদ চলে। রাইট মাউস বাটন ক্লিক করলে ফার্স্ট পার্সন ভিউ হয়ে যাবে, ওই যে একটু আগে ভিডিও যে দেখালাম। আবার যদি রাইট মাউস ও, বাটন ক্লিক করেন তাহলে থার্ড পার্সন ভিউ, মানে উপরের ক্যামেরাটা চলে যাবে। সো এখানে হিন্ট হচ্ছে, আপনি প্লেয়ারের ট্রান্সফরমেশনের জন্য যে কোঅর্ডিনেটটা ব্যবহার করতেছেন, ক্যামেরার জন্য সেম কোঅর্ডিনেট ব্যবহার করবেন। রাইট মাউস বাটন ক্লিক করলে প্লেয়ারের যে কোঅর্ডিনেট, ক্যামেরার কোঅর্ডিনেটও সেটা হয়ে যাবে। এটা হচ্ছে হিন্ট। এখন রাইট মাউস বাটন ক্লিক করলে সুইচ হয়ে যাচ্ছে, এটা একটা ফ্ল্যাগ দিয়ে করবেন। এর থেকে বেশি আর হিন্ট দেওয়া যাবে না। আচ্ছা স্যার, মানে নরমালি কি যখন হচ্ছে যে থার্ড মানে থার্ড অ্যাঙ্গেল ভিউ থাকে, থার্ড আই ভিউ থাকে, ওটাতে কি হচ্ছে যে আমি চাইলে ক্যামেরা পার্সপেক্টিভ চেঞ্জ করতে পারি, আর যখন হচ্ছে যে ফার্স্ট পার্সন ভিউ থাকবে তখন হচ্ছে যে হ্যাঁ, আমি, তখন ক্যামেরা লক, তখন চেঞ্জ করা যাবে না। বাট এর আগে চেঞ্জ করা যাবে তাই তো? হ্যাঁ, এর আগে চেঞ্জ করা যাবে, তখন থার্ড পার্সন ভিউতে আছে তখন চেঞ্জ করা যাবে। এখন কনফিউজিং লাগতেই পারে, এটা আমি কিভাবে করব। লক করা যায় একটা ফ্ল্যাগ ইউজ করলেই হয়। এখন যেহেতু এটা 400 লেভেলের কোড, এই জন্য আর কোনো হিন্ট দেওয়া হবে না। একটা ফ্ল্যাগ দিয়ে দুইটা আলাদা ইনস্টেন্সি ক্রিয়েট করা যায়, যে ফ্ল্যাগ অন থাকলে আমার এইসব ক্যামেরার ভ্যালু ব্যবহার হবে, ফ্ল্যাগ অফ থাকলে আমার এইসব ভ্যালু ব্যবহার হবে। একটা ভ্যালু হচ্ছে থার্ড বুঝছি, বুঝছি। পার্সনের জন্য, একটা ভ্যালু ফার্স্ট পার্সনের জন্য। ওকে, প্লেয়ার মুভমেন্ট দেখানো হয়েছে, ক্যামেরা কন্ট্রোল দেখানো হয়েছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মিস হয়েছে। এই টেক্সট গুলো ইম্পর্টেন্ট, এই টেক্সট গুলো শো হইতে হবে। টেক্সট কিভাবে করতে হয় ওই কোডটাও দেখানো হয়েছে। আরেকবার একটু দেখাই ছোট করে। ফাংশনটা ক্রিয়েট করাই আছে, আপনাদের জাস্ট ফাংশনটা কল দিতে হবে আর কিচ্ছু না। এই যে ডট টেক্সট ফাংশন, প্রথম দুইটা হচ্ছে কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে যে টেক্সটটাকে প্রিন্ট দিল। এটার ভিতরে আপনি কোনো ভ্যারিয়েবল ইউজ করতে পারেন চাইলে। এই যে এখানে একটা ভ্যারিয়েবল ইউজ করে দেখানো হয়েছে। এখানে 3টা টেক্সট থাকবে, প্লেয়ার লাইফ রিমেইনিং, কয়টা লাইফ নিতে হবে এটা লেখা আছে, মুখস্থ নাই। 5টা মনে হয়। আচ্ছা, না 5-এর, আচ্ছা কয়টা লাইফ এটাও লেখা আছে। বাই দ্য ওয়ে, অ্যাসাইনমেন্ট কিন্তু সব হুবহু নিতে হবে, অ্যাসাইনমেন্ট 2 এর মতো। ক্রিয়েটিভিটি করানো যাবে না, হুবহু যা শো করা হয়েছে তাই করতে হবে। স্কোর আছে, যতগুলো এনিমি মারা হবে ততগুলো, মানে স্কোর তত বাড়বে। বুলেট কয়টা মিস হইলো সেটাও কাউন্ট করতে হবে। আচ্ছা, তাহলে বুলেট যে মিস হইলো এটা কিভাবে কাউন্ট করবেন? আপনার একটা স্যার বুলেট যেখানে এনিমি ট্রাভেল মারা করতেছে, যায় নাই। হ্যাঁ মারা যায় নাই, ওয়ালে হিট করতেছে বেসিক্যালি। ওয়ালে যদি আমার বুলেট হিট করে, অ্যাসাইনমেন্ট 2 তে তো আপনার কোলিশনের কোড করছেন, যে কোলিশন হইলে পয়েন্ট, কোলিশন না হইলে আবার অবজেক্টটা মিস হয়ে গেছে আর কি। সো ওই কোলিশনের লজিক দিয়ে যদি এনিমির সাথে কোলিশন হয় তাহলে পয়েন্ট পাইলাম, যদি ওয়ালের সাথে কোলিশন হয় তাহলে পয়েন্ট তো পাইলামই না, বুলেট মিসটা আমার একবার আইতে হবে। আর যদি এনিমির সাথে কোলিশন হয়, অবজেক্টটা কিন্তু সাথে সাথে ডিসপন হয়ে যাবে, মানে অবজেক্টের অস্তিত্ব থাকবে না। এই অ্যাসাইনমেন্টটা একটু কঠিন আছে। আবার এই অ্যাসাইনমেন্টটা পারলে আপনাদের প্রজেক্টে ইজিয়ার হবে, কারণ আপনাদের প্রজেক্টে 3D নিয়েই কাজ করতে হবে বাধ্যগত। প্রজেক্টের ছোট ডিসক্রিপশন দেওয়া হবে। ওকে, চিট মোড, আচ্ছা হ্যাঁ চিট মোডটা বাকি দেখানো।
স্যার এনিমি কি হচ্ছে যে মানে ফিক্সড অ্যামাউন্ট থাকবে নাকি বারবার ওই যে র্যান্ডমাইজ ভাবে আসবে? স্পন করবে, র্যান্ডমলি স্পন করবে, ফিক্সড অ্যামাউন্ট 5টা এনিমি থাকবে। সেই ইনস্ট্রাকশন এটা আপনাদের কি দিচ্ছে আমার খেয়াল নাই, একটু দেখে বলতেছি। বাক্সে সব ডিটেলস ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমি জাস্ট আপনাদের কিছু হিন্ট দেওয়ার চেষ্টা করতেছি। দেখছেন ঘুরে ঘুরে সমানে শুট করতেছে, এইটাকে বলা হয়েছে চিট মোড। সো দেখেন এখানে কিন্তু কোনো বুলেট মিস হইতেছে না, এনিমি যেদিকে আছে সেদিকে ঘুরে শুট করতেছে, র্যান্ডমলি কিন্তু শুট করতেছে না। সি প্রেস করলে চিট মোড, এই চিট মোড আপনাদের ইমপ্লিমেন্ট করতে হবে। বাট এখানে আপনাদের একটা লিওয়ে দিব, এখানে জাস্ট ফার্স্ট পার্সনে সুইচ করে দেখাইলো। এখানে এনিমিকে ডাইরেক্টলি টার্গেট করতেছে, কোনো বুলেট কিন্তু মিস হইতেছে না। আপনাদের এটা করার দরকার নাই, জাস্ট ঘুরে ঘুরে বুলেট স্প্রে করতেছে, এই লজিক ইমপ্লিমেন্ট করলেই হবে। মানে প্লেয়ার খালি ঘুরতেছে, ঘুরতে ঘুরতে খালি শুট করতেছে, সমানে শুট করতেছে। মানে স্যার সি মিস প্রেস হইলে করলে হবে। এটা হবে, সি প্রেস করলে আর হ্যাঁ, কিছু সি করা প্রেস লাগবে করলে না? এটা হবে। অরিজিনালে যেটা করার কথা ছিল যে এনিমিকে টার্গেট করে শুট করবে অটোমেটিক্যালি, আমার নিজে ঘুরে ঘুরে শুট করাইতে হবে না। বাট আপনাদের ওই লজিক ইমপ্লিমেন্ট করার দরকার নাই, জাস্ট ঘুরে ঘুরে র্যান্ডমলি শুট করবে, এটা করলেই হলো। এনিমিকে একেবারে টার্গেট করে শুট করতে হবে, এটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এনিমির কোঅর্ডিনেট ধরো, ওই কোঅর্ডিনেট অনুযায়ী শুট করার দরকার নেই। ওকে, এই পর্যন্ত। আর আর কি কিছু মিসিং আছে নাকি একটু দেখে পরে বলি। আর মনে হয় কিছু মিসিং নেই। এই অ্যাসাইনমেন্টটা অনেক কঠিন আছে, অস্বীকার করবো না, বাট স্টিল এটা করতে হবে, কজ এটা যেহেতু আপনাদের প্রজেক্টের সাথে কানেক্টেড। প্রজেক্ট আপনাদের এরকম একটা 3D গেমিং, মানে 3D গেম, 3D প্রেজেন্টেশন, গেম না হইলেও ইন্টারাক্টিভ কিছু 3D একটা প্রজেক্ট বানাইতে হবে। তো এই অ্যাসাইনমেন্টটা পারলে আহ তখন জাস্ট আপনাদের প্রজেক্ট করার সময় ক্রিয়েটিভিটি খাটাইলেই হবে, নতুন কোনো সিনটেক্স শিখতে হবে না, জাস্ট আপনাদের ক্রিয়েটিভিটি ইউজ করলেই হবে। ওকে, এই যে বুলেটস এর এনিমিজ, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখে নিন। 5টার বেশি এনিমি হবে না, আর হ্যাঁ স্পন করবে, এনিমি র্যান্ডমলি স্পন করবে, বাট নট মোর দেন 5। এখন প্লেয়ার ক্যারেক্টার কিভাবে ড্র স্পন তো করবে? মারা গেলে স্পন করবে নাকি হচ্ছে যে ধরেন আছে বাট প্রথমে তো 5টা থেকে শুরু হবে, এখন এটা আপনার ইচ্ছা, একটা মারা গেলেই কি আরেকটাকে স্পন করবেন, নাকি 5টাকে মারার পর সবগুলো আবার স্পন করবেন, আপনার ইচ্ছা, সমস্যা নাই। ওকে, প্লেয়ার কিভাবে ড্র করতে হবে? প্লেয়ারের বডি হইতেছে একটা কিউব, হাত আর পা হইতেছে কোন, এই যে হাতও একটা কোন, পাও কোন। অবভিয়াসলি কালার গুলো ঠিক মতো দিতে হবে। কালারের শেডিংটা একটু ডিফারেন্ট হলে সমস্যা নাই, বাট আপনি ব্লু এর বদলে রেড দিলেন তাহলে কিন্তু মার্কস ডিডাকশন হবে। হুবহু করতে হবে, এখানে যে ডেমোটা দেওয়া আছে। মাথা হচ্ছে একটা ব্ল্যাক স্পিয়ার, আর গান যেটা, পিস্তল যেটা, সেটা হইতেছে একটা গ্রে কালারের স্পিয়ার, সরি স্পিয়ার না, কোন। এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে দেওয়া আছে যে কিভাবে ড্র করতে হবে। হাত আর পা হইতেছে কোন, রাইফেলটা হইতেছে একটা কোন, মাথা একটা স্পিয়ার, আর বডিটা হচ্ছে একটা কিউব। অবভিয়াসলি প্লেয়ার যখন মুভ করবে সবগুলো অবজেক্টই কিন্তু মুভ করতেছে, সবগুলো অবজেক্টই ট্রান্সলেট হইতেছে। সো এখানে যা দেখানো হয়েছে আপনাদের একটু এক্সপেরিমেন্ট করতে হবে। বেসিক্যালি এই এই অ্যাসাইনমেন্টটা ট্রুলি 15 দিনের অ্যাসাইনমেন্ট। এটা 1 সপ্তাহ হইলে মেবি আপনারা পারতেনও না। এটা 2টা অ্যাসাইনমেন্টের সমান একটা অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট 2তে মোস্ট ডেফিনেটলি আপনারা কেউই প্যারা খান না, একদিনেই এক রাতে বসেই করে ফেলছেন। এটা আপনাদের 15 দিন সময় নিতে হবে, যে আমি এক রাতে বসে করে ফেলবো, তাহলে কিন্তু ধরা খাবেন, কারণ আপনাদের প্লেজারিজম চেক কিন্তু আছে, এটা ভুলে যায় না আবার। এক রাতে সম্ভবই না, তখন আপনাদের ফ্রেন্ডদের কাছ থেকে হেল্প নিতে হবে এক রাতে করতে চাইলে। এটা আপনাদের 15 দিন টাইম নিয়ে প্রত্যেকদিন একটু একটু এক্সপেরিমেন্ট করে করতে হবে। সো বেসিক্যালি নর্মালি অ্যাসাইনমেন্টের ওয়ার্ক আওয়ার থেকে 3 থেকে 5 ঘন্টা, এটার ওয়ার্ক আওয়ার 6 থেকে 10 ঘন্টা। আপনি যত তাড়াতাড়ি করতে পারেন, যত তাড়াতাড়ি ক্যাচ করতে পারেন। এটাও একটু দেখে নিয়েন, গেম ওভার আর গেম ফিডব্যাক। গেম ওভার কিভাবে হইতেছে, গেম ফিডব্যাক হইতেছে বেসিক্যালি এই যে টেক্সট গুলা, এই সব আছে। সো এই অ্যাসাইনমেন্টটা একটু কঠিন আছে, ইনস্ট্রাকশনও অনেক বড়, অনেক সময় ইনস্ট্রাকশন মিসও হয়ে যায়। সো বারবার ডাবল চেক করে নেবেন বাক্স থেকে পড়ে, যাতে কোনো ইনস্ট্রাকশন অথবা কোনো ফিচার মিস না হয়। আবারও বলতেছি, এই অ্যাসাইনমেন্টটা করলে আপনাদের প্রজেক্টটা অনেক ইজি হবে।
প্রজেক্টটা ক্রিয়েটিভিটি খাতায় একটা গেমের মতো বানাবেন অথবা একটা ইন্টারেক্টিভ প্রজেক্ট বানাবেন, আপনাদের কোড নিয়ে চিন্তা করতে হবে না। এখন মোস্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এটা, ল্যাব টেমপ্লেটের বাইরে, ল্যাবে শেখানোর বাইরে কোনো ফাংশন ব্যবহার করা যাবে না। কারণ জিপিটি অনেক ইনোভেটিভ ফাংশন দিতে পারে, এত বড় বড় কাজ 2 লাইনেই করে ফেলতে পারে। সো আপনাদের টেমপ্লেটে যা দেখানো হয়েছে এটার বাইরে কোনো ফাংশন ব্যবহার করা যাবে না। টাইমার ফাংশন হবে না, এই অ্যাসাইনমেন্টের জন্য টাইমার ফাংশন হবে না। দরকার হলে লেখে নেন আপনারা, যাতে না ভুলেন। জিএলইউটি টাইমার ফাংশনও ব্যবহার করা যাবে না এই অ্যাসাইনমেন্টের জন্য। টেমপ্লেটে যা আছে, ল্যাব 1-2 তে যা শেখানো হয়েছে তাই। ওকে, এখন জাস্ট প্রজেক্ট সম্পর্কে ছোট করে বলি। অ্যাকচুয়াল প্রজেক্টের আরো বড় ডিসকাশনটা আরেকদিন হবে। আজকে জাস্ট আপনাদের মেন্টালি প্রিপেয়ার করে রাখি, কারণ যারা চাবেন তারা যাতে কাজ শুরু করে দিতে পারেন, ইচ্ছা থাকলে যাতে কাজ শুরু করে দিতে পারেন, এই জন্য একটু দেখায় রাখি আজকে। বাক্সটা লোড হোক। স্যার কালকে তো ক্লাস নাই তাই না? না, আপনাদের কালকে নাই, আপনাদেরটা আবার পড়তেছে তাহলে। আচ্ছা, আপনাদেরটা জানানো হবে, কারণ আপনাদের যদি টেকনিক্যালি আপনাদেরটা 16 তারিখ দেওয়ার কথা, আমার 16 তারিখে মনে হয় না আপনারা অ্যাসাইনমেন্টটা করতে পারবেন। 16 তারিখে আপনাদের ক্লাস হবে, ওইখানে প্রজেক্ট করা হবে, অ্যাসাইনমেন্ট 2 এর ভাইবা নেওয়া হবে 16 তারিখে। সো আপনাদের 16 তারিখে অ্যাসাইনমেন্ট 2 এর ভাইবা হবে, নট দিস ওয়ান। প্রজেক্ট সম্পর্কে কথা বলা হবে, আর এইটার ভাইবাটা আরেকদিন অনলাইনে নিয়ে নেওয়া হবে, অথবা যদি আপনাদের ফাইনালের আগে টাইম থাকে ইন পার্সন। এটা আচ্ছা হচ্ছে স্যার, তাহলে সাবমিশন কি ওই 18 তারিখ ওই টাইমে নাকি স্যার? সাবমিশন 23 তারিখ, 16 স্যার, মানে 22 তারিখ রাত্রে। এইটা মানে এই যে আজকে যেটা দিচ্ছেন। অ্যাসাইনমেন্ট 3 এর সাবমিশন 22 তারিখ রাত্রে, আর ওকে অ্যাসাইনমেন্ট 2 এর সাবমিশন তো ডেডলাইন মনে হয় পারই হয়ে গেছে আপনাদের। ইয়েস স্যার, ওটা তো হয়ে গেছে স্যার। ভাইবা নিব 16 তারিখে, এটা বলছি। স্যার ভাইবা 16 তারিখে কি ইন পার্সন? হ্যাঁ, ইন পার্সন অবভিয়াসলি, আপনাদের ক্লাস টাইমই তো। 16 তারিখে কোনো ছুটি আছে? ও আচ্ছা আচ্ছা স্যার, না না আমি ভাবছি স্যার আজকে না, 16 তারিখে মানে ছুটিও নাই। পিক করা হবে। 16 তারিখ না। ছুটি আছে মনে হয়, কিসে? আচ্ছা, ছুটি জন্মাষ্টমীর। থাকলে পরে আপনাদের ও আচ্ছা, তাহলে অনলাইনে নেওয়া হবে, এটা আপনাদের স্যার জানাই। 16 তারিখে ক্লাসটা আই গেস 18 তারিখ হওয়ার কথা, ওই দিন রাফিদ স্যার বলছিল, মানে স্যাটারডে এটা রুটিন আপনাদের অনুযায়ী জানানো হবে, মানডেতে চলবে আর কি। এটা আপনাদের জানানো হবে, ঠিক আছে? হ্যাঁ, কয়েকদিনের মধ্যেই করা হবে, প্যারা খায় না। অলমোস্ট সবাই প্লেজারিজম করে না থাকলে ফুল মার্কস পেয়েছেন, অলমোস্ট সবাই। ওকে, প্রজেক্টের ইনস্ট্রাকশন ভুলে গেছিলাম কি করতেছিল। আচ্ছা, প্রজেক্টে আপনাদের গ্রুপ মেম্বার থাকবে 3 জন, মানে 3 জন মিলে একটা গ্রুপ হবে আর কি। 2 জনেরও হবে না, 4 জনেরও হবে না। অবভিয়াসলি সব গ্রুপে 3 জন পসিবল না, কারণ লাস্ট গ্রুপে দেখা যায় 1 জন 2 জন উল্টাপাল্টা হয়ে যায়। ওইখানে হয়তো 2 জন অথবা 4 জন করে দেওয়া হবে, বাট সোলো করা যাবে না, 2 জন মিলেও করা যাবে না, 3 জন থাকতেই হবে। আপনাদের একটা শিট শেয়ার করে দেব, গুগল শিট, ওইখানে আপনাদের জাস্ট নাম আইডিটা লিখবেন যে এই গ্রুপে থাকতে চান। হ্যাঁ, কেউ একজন বলতেছিলেন? না, আমি বলতেছিলাম আমার। তো ও আচ্ছা জিনিসটা আচ্ছা, হচ্ছে জানি। যে 4 জনের কোনো গ্রুপ হবে না। যদি আপনাদের 3 জনের গ্রুপ না হয় সেক্ষেত্রে 2 জনের করে গ্রুপ করে দেওয়া হবে। বাট আপনারা ইনিশিয়ালি হলো 3 জনের করে গ্রুপ করবেন, 2 জনের গ্রুপগুলো ফর্ম করতে হলে আমরা করে দিব। সো আপনারা যারা যারা গ্রুপ অলরেডি পেয়েছেন তারা হলো গ্রুপ ফরমেশন শিটের মধ্যে তাদের গ্রুপের ইনফরমেশন দিয়ে দিবেন, আর যারা এখনো গ্রুপ ফর্ম করতে পারেননি তারা হলো শিটের নিচে নিজেদের নাম আইডিটা দিয়ে দিবেন। আমরা হলো নেক্সট ল্যাবের আগে আমরা নিজেরা গ্রুপ ফর্ম করে তাহলে আপনাদেরকে একটা গ্রুপে অ্যাসাইন করে দিব। আচ্ছা হ্যাঁ, 4 জনেরও করা যাবে না স্যার, এখানে লেখাই আছে, আপনারা দেখে নিতে পারেন। বাক্স থেকে ওপেন করছি, কোনো সিক্রেট জায়গা থাকতে পারে। ওকে, নেক্সট হচ্ছে প্রজেক্টটা কি টাইপের প্রজেক্ট করতে পারেন। ওয়েল, এখানে আপনাদের একটু ক্রিয়েটিভিটি খাটাইতে হবে।
কোনো ইন্টারেক্টিভ 3D প্রজেক্ট, যদি ইন্টারেক্টিভ হয় মানে জাস্ট নর্মাল 3D প্রজেক্ট হয় তাহলে অবভিয়াসলি বিউটিফুল বানাইতে হবে। একটু ক্রিয়েটিভ হইলে ক্রিয়েটিভিটির জন্য মার্কস বেশি, মানে আপনাদের ক্রিয়েটিভ যত হবে প্রজেক্টটা তত আপনাদের প্রজেক্ট শোকেসে প্যারা কম দেওয়া হবে, লিটারেলি এটাই। সো ক্রিয়েটিভ প্রজেক্ট বানাইতে পারলে ভালো। আর হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ইউটিউব থেকে জাস্ট একটু চেঞ্জ করে দিয়ে দিলেন, তখন কিন্তু আপনাদের অবভিয়াসলি প্রজেক্টেও একটা ভাইবা হবে যে আপনারা নিজেরা করছেন কিনা, ওইটাতে কিন্তু বেশি ডিফিকাল্ট হবে যদি আপনারা প্রজেক্ট আর কি ক্রিয়েটিভ না হয়। যদি জাস্ট নর্মাল ইন্টারেক্টিভ কিছু হয় তাহলে ড্রয়িং গুলো সুন্দর করার চেষ্টা করবেন। আর যদি কোনো গেম বানান, ছোট একটা সিম্পল গেম, যেমন অ্যাসাইনমেন্ট 3 তো একটা গেম, এরকম যদি একটা কোনো গেম টাইপের বানান তাহলে গেমের গেম প্লে মেকানিক্স যেটাকে বলে সেটা ভালো করার চেষ্টা করবেন ড্রয়িং এর থেকে। সো হ্যাঁ, 3D কিন্তু এটা বাধ্যগত। আপনাদের টেমপ্লেটে যেখানে লেখাই আছে এই লাইনটা আরেকবার দেখেন, নতুন কোনো ফাংশন ইউজ করা যাবে না, যা শেখানো হয়েছে তার ভিতর থেকেই। সবাইকে প্রজেক্ট এক্সপ্লেন করতে পারতে হবে, এটা লিটারালি আপনারা 400 লেভেল কোর্স আরো 100 কোর্স করে আসেন, বাকি ইনস্ট্রাকশন সব সেম। আর এগুলো সাবমিশনের সময় ইনস্ট্রাকশন না সাবমিশনের সময় দেখে নেবেন। আর কারোর কোনো মানে প্রজেক্ট নিয়েও কোনো কোশ্চেন আছে অথবা অ্যাসাইনমেন্ট নিয়ে যে কোনো কিছু নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? স্যার মানে প্রজেক্টটা একটা ক্রিয়েটিভ 3D গেম বানাইতে হবে না, মানে 2D বানালে তো হবে না। 3D গেম অথবা ইন্টারেক্টিভ কিছু। এখন ইন্টারেক্টিভ কিছু বলতে আপনার যদি ক্রিয়েটিভিটিতে কোনো কিছু মানে ক্রিয়েটিভলি যদি কোনো আইডিয়া আসে ওইটাকে রিস্ট্রিক্ট করতে চাইতেছি না, বাট গেম বানানোটা মানে 3Dর মধ্যে আইডিয়া বের করাটা ইজিয়ার, বানানোটা ইজিয়ার বলবো না, গেমের আইডিয়া বের করাটা ইজিয়ার, যে কি টাইপের গেম বানাবেন আর কি। সো আইডিয়ার জন্য যারা রেট্রো গেম খেলেন একটু রেট্রো গেম থেকে আইডিয়া নিতে পারেন। রেট্রো গেম বলতে কি স্যার এই রিসেন্ট যেগুলো বের হয়েছে রেট্রো স্টাইলে নাকি লিটারালি 90s নটিজের গেমগুলো? হ্যাঁ, 90s 2000 এইসবের গেম থেকে আইডিয়া নিতে পারেন। একটা বলে দেয় আইডিয়া, আপনাদের ডিএক্স বলের মতো একটা গেম বানাইতে পারেন। পং এর মতো, পং বেশি সিম্পল হয়ে যায়, তাহলে এটা প্রজেক্টে মার্কস এমনি কম পাবেন। ওটা দিয়ে বেশি সিম্পল প্রজেক্ট হয়ে যায়, এর থেকে আপনাদের অ্যাসাইনমেন্টটা বেশি ডিফিকাল্ট। বাট বুঝছেন তো, একটু ডিফিকাল্ট হইতেই হবে বেশি। এখন যদি অ্যাসাইনমেন্টের থেকে আপনাদের প্রজেক্ট সিম্পল হয় তাহলে তো অবভিয়াসলি ওটা কোয়ালিটি প্রজেক্ট হলো না। স্নেক গেম বানালে হবে? স্নেক গেম না, বা স্নেক গেমও তো অনেক সিম্পল হয়ে গেছে। স্নেকের সাইজ বাড়ানো আপনাদের অ্যাসাইনমেন্টের থেকে ডিফিকাল্ট হতে হবে। স্নেক গেমের মধ্যে আরো কিছু ফিচার অ্যাড করার চেষ্টা করেন, তাইলেই তো হয়। আরো কিছু প্লেয়ার অ্যাড করেন, কিছু ফাংশনালিটি অ্যাড করেন স্নেক গেমের উপর বেস করে। মানে বেস গেম প্লেটা স্নেকই, বাট এনভায়রনমেন্ট একটু সুন্দর করলেন, আর দুই একটা ফিচার অ্যাড করলেন, পাওয়ার আপস টাইপের জিনিস অ্যাড করলেন। অবভিয়াসলি আপনাদের সুন্দর করে কিছু ড্র করতে হয় না, হবে না। এই প্লেয়ার যেরকম ড্র করবেন অ্যাসাইনমেন্ট 3-তে এরকম শেপ স্টেপস দিয়ে ড্র করলেই হবে। দেখতে সুন্দর করতে হবে এরকম খুব একটা রিকোয়ারমেন্টস নাই। আচ্ছা, আরো কোনো কোশ্চেন আছে? করতে পারেন। যদি কোশ্চেন না থাকে তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলাম। স্যার রেট্রো রেসিং গেম বানানো যাবে? আর রেট্রো কি শুনি নাই, মানে বুঝি নাই আর কি। স্যার রেসিং গেম আছে না রেট্রো, মানে অনেক আগের, জাস্ট হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি রেসিং গেম বানাতে পারেন। এটা মোটামুটি ডিফিকাল্টি আছে, যেমন রাস্তা আছে, এখানে আপনি ওয়ালের সাথে কোলিশন দিতে পারেন। কোলিশনে জি স্যার। এক্সপ্লোশন দেখাইতে হবে এমন কিছু না, কোলিশন হইলে গেম ওভার এরকম দেখাইতে পারেন। অথবা রাস্তার বাইরে অফ রোড হয়ে গেলে স্পিড কমা যায় এরকম ফিচার দিতে পারেন। ওকে অ্যানিমেশনের স্যার। লজিক তো করছেন, তো স্পিড জি কমানোর স্যার। লজিক তো এখন আর কঠিন লাগার কথা না আপনাদের কাছে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, ডেফিনেটলি ভালো আইডিয়া। আবার কোনো ইনোভেটিভ আইডিয়া থাকলে, বেশি ইনোভেটিভ আইডিয়া থাকলে ওইটা আবার শেয়ার করে নিও না, নিজের কাছে রাখেন যাতে আইডিয়া আবার প্রেশারাইজ আচ্ছা না স্যার। হয়ে যায়। আচ্ছা স্যার, যেমন হ্যাঁ, ঠিক এটা আছে। ডেফিনেটলি ভালো আইডিয়া। ওকে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিয়ে তারপর আপনাদের শেষ।
গিভ মি আ মিনিট, অ্যাটেন্ডেন্স দিতেছি।